গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম ক্লাসে। আজ আমাদের পঞ্চম দিনের ক্লাস শুরু হচ্ছে। অনেক আগেই বলা ছিল ক্লাস আজ 6টা থেকে হবে, সন্ধ্যে 6টা থেকে, মানে একদম প্রথম দিনের ক্লাস সন্ধ্যে 6টায় হয়েছিল। তারপর পরপর 3টে ক্লাসে আমরা সন্ধ্যে 6টায় করেছি। আজকে ক্লাস ভুল বললাম, 7টা থেকে করেছি। আজকে ক্লাসটা আবার সন্ধ্যে 6টা থেকে রয়েছে, আগামীকাল আবার 7টা থেকে থাকবে। আমাদের এই 6টাতে কখনো ক্লাস থাকবে না, মানে নতুন যে ব্যাচ হবে সেখানে সন্ধ্যে 6টা থেকে ক্লাস থাকবে। এটা একান্তই কোন রকম শিডিউল ছিল না বলে এটা করতে হচ্ছে। যাই হোক, ম্যাডাম জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো। এখনো প্রায় 1 মিনিট মতো সময় বাকি রয়েছে, একটু ধৈর্য রাখো। আর আমি আজকের ক্লাসে জানিয়ে দেবো যে বিগত ক্লাসগুলো যারা কোনোভাবে রেকর্ড বা পিডিএফ নোটস মিস করে গেছো, আবার বলছি, বিগত ক্লাসগুলোর যারা রেকর্ড এবং পিডিএফ নোটস মিস করে গেছো তারা যাতে আর একবার সুযোগ পাও, অর্থাৎ যারা সিক্রেট কোড পাঠিয়েছিল তারা তো পেয়ে গেছো, সেটা তোমার জিওগ্রাফি ক্লাস হতে পারে, ইংলিশ ক্লাস হতে পারে, বায়োসায়েন্স ক্লাস হতে পারে, বা একদম প্রথম দিনের ক্লাস হতে পারে। কিন্তু যারা কোনো কারণে কোনো কারণে হয়তো এই ক্লাসগুলো করতে পারোনি, কোনো একটা ক্লাস বা দুটো ক্লাস বা 3টে ক্লাস, তাদের জন্য আগামীকাল, মানে আগামীকাল বলছি আজকের ক্লাসে আমি জানিয়ে দেবো যে কি করে বিগত ক্লাসগুলো রেকর্ডিং বা পিডিএফ নোটস আরো একবার পেতে পারো। সেটা আমি আজকের ক্লাসে তোমাদের সাথে ডিটেলসে ডিসকাস করে দেবো। প্রত্যেকে একদম ক্লাসের শেষ পর্যন্ত থাকো, আমি ক্লাসের শেষে জানিয়ে দেবো, কারণ অলরেডি 6টা বেজে গেছে। ম্যাডাম জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো। একটু ওয়েট করে যাও, ম্যাডাম জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো। আর সিডিপি ক্লাস আমাদের প্রত্যেকটা এক্সামের জন্য সমান গুরুত্বপূর্ণ। চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি সব পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ। সেটা তুমি প্রাইমারি টেট বলো বা আপার প্রাইমারি টেট বলো, বা তোমার সি টেট, মানে এখানে পেপার 1 পেপার 2 বা ওই সায়েন্স আর্টস বলে কোনো কিছু নেই, সব পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ। ম্যাডাম জয়েন করে গেছেন 6টা 1, আমি একদম সময় নেব না। ম্যাডাম যেখানে শেষ করবে, সেটা 7টা 25, 7:30, বা আরো 2-1 মিনিট আগে পরে, যেখানে ম্যাডাম শেষ করবেন আমি সেখান থেকে শুরু করব। তো অবশ্যই ক্লাসের শেষে আমি যেটা বারবার বললাম, যে ক্লাসের শেষে আমি জানিয়ে দেবো বিগত ক্লাসগুলোর যারা কোনো কারণে মিস করে গেছো, মানে আজকের ক্লাস তো আজকের সিক্রেট কোড শেয়ার করা হবে, বিগত কোনো ক্লাসে কোনো কিছু মিস করে গেছো সেটা আমি আজকের লাইভ ক্লাসে ডিটেলসে জানিয়ে দেবো কিভাবে সেগুলো তোমরা পাবে। অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করো। আবারও বলছি, সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি প্রতিটা পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ। তোমরা এই সাবজেক্টটা কম বেশি জানো, আজকের পর এই সাবজেক্ট সম্পর্কে একটা অন্যরকম ধারণা, অন্যরকম একটা ডাইরেকশন তৈরি হয়ে যাবে ম্যাডামের ক্লাসের পর। অবশ্যই প্রত্যেকে একদম শেষ পর্যন্ত লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করো, প্রত্যেকে শেষ পর্যন্ত মন দিয়ে ক্লাসটা করো। গুড ইভিনিং ম্যাডাম, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন বা আনমিউট করতে পারবেন। ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা। গুড ইভিনিং স্টুডেন্টস, আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো প্রথমেই তোমরা প্রত্যেকেই জানো যে আমরা এখন সিডিপি ক্লাস করব, এবং সিডিপির কোন কোন জায়গাগুলো আমরা খুব ভালো করে জানবো, কোন কোন জায়গাগুলো থেকে এমসিকিউ প্রতিবার এসেছে, এবং আগামীতে যে এক্সামগুলো মানে হবে এবং আমরা সিডিপি সাবজেক্টটা পাবো সেখানে কোন কোন জায়গা থেকে এমসিকিউ আসবে, সবটা কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি স্ক্রিনটা তারপরে একবার ফিডব্যাক নেব যে আমার ভয়েস আর স্ক্রিন সবটা তোমাদের কাছে পরিষ্কার আছে কিনা। আমি আগে সিলেবাসটা একটু তোমাদের সামনে নিয়ে আসি। আচ্ছা, এবারে আমাকে জাস্ট বলো যে তোমাদের সামনে সবটা ক্লিয়ার আছে, মানে আমার ভয়েস স্ক্রিন সবটা ঠিকঠাক দেখতে পাচ্ছ? একটু দেখে নি। আচ্ছা। ওকে, তো দেখো,
আপার প্রাইমারি টেট এবং আমাদের পি টেট বা সি টেট সিলেবাস কিন্তু ওভারঅল সবটা এক। মেইন জায়গায় যেখানে গিয়ে মেইনলি মানে ক্যাচ করে সেটা হচ্ছে আমাদের কনসেপ্টের ওপর। তো এই এডগার ডেলটা প্রথমেই রাখা হয়েছে, এর বিষয়টা একটু আমি বুঝিয়ে বলি। এটা কিন্তু মানে এমন একটা জায়গা যেটা সিলেবাসে ছিল না বা সিলেবাসে এখনো নেই, যদি বলি নেই, তো তাও কিন্তু এই জায়গা থেকে গত বছরের যে টেটের ক্ষেত্রে পিটেটের ক্ষেত্রে যে এক্সাম গুলো হয়েছিল সেখানে কিন্তু এই জায়গাগুলো থেকে এই জায়গাটা থেকে আমাদের কোয়েশ্চেন তুলে দেওয়া হয়েছিল। তো সেই জন্য আমি এই জায়গাটা একটু আলোচনার জন্য রেখেছি। এই জায়গাটা নিয়েও কিন্তু আমরা কনসেপচুয়াল আলোচনা করব। আর সিলেবাসের প্রথম সিলেবাস আলোচনার প্রথমেই যেটা আমি তোমাদের বলতে চাই সেটা হচ্ছে যে মানে শুধু যদি আমরা মনে করি যে শুধু ম্যাডাম কিছু এমসিকিউ করাবেন এবং বিষয় সম্পর্কে মাঝে মধ্যে ক্লাস করব, তাহলে কিন্তু হবে না। আমাদের এই সাবজেক্টটা হচ্ছে টোটালি ধারণামূলক। আজকের ক্লাসটা করো, বুঝতে পারবে আমি কেন বলছি ধারণামূলক। টোটালি আমাদের কনসেপচুয়াল একটা ক্লাস, মানে আমাদের এই সাবজেক্টটা বলবো। এখানে তো একটু ধারণা এদিক ওইদিক হলে আমাদের মানে জানা প্রশ্ন আমরা ভুল করে চলে আসবো, কমন কোয়েশ্চেন ভুল করে চলে আসবো একটু ঘুরিয়ে দিলে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা মন দিয়ে ক্লাসটা করো, এবং প্রবলেম থাকলে সেটা আমি পরে তো সেটা নিয়ে আলোচনা হবেই যে কোথাও সমস্যা থাকছে বা বুঝতে। চলো আগে সিলেবাসটা নিয়ে একটু জেনে নিই। কনসেপ্ট অ্যান্ড প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট, আমরা মানে সিলেবাসের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, আমি না বললেও তোমরা জানো যে ডেভেলপমেন্ট, গ্রোথ অ্যান্ড ম্যাচুরেশন, এর সম্পর্কে ধারণা, এর নীতি, এর পার্থক্য, এর সম্পর্ক সমস্তটা কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে এবং আমরা জানবো। তো বিকাশ বলতে প্রথমেই যেটা আমরা জানি যে বিকাশ হচ্ছে মানে সামগ্রিক, এবং এই বিকাশটা কিন্তু মাতৃগর্ভ থেকে শুরু হয়ে আমৃত্যু চলতে থাকে। যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন চলবে বিকাশটা। বেশ, গ্রোথ এটা একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত, এটা আমার বিশ্বাস যে আমরা প্রত্যেকেই জানি। এবং ম্যাচুরেশন কি? দেখো, ম্যাচুরেশন এমন একটা বিষয়, সেটা হচ্ছে যে এর কোনো অনুশীলনের প্রয়োজন হয় না। গ্রোথের জন্য যেমন একটু ব্যায়ামের দরকার হয় বা আমরা করে থাকি, ম্যাচুরেশন কিন্তু যেটা হবার সেটাই হবে, বাহ্যিক কোনো অনুশীলনের প্রয়োজন হয় না। আচ্ছা, এটা নিয়ে আরেকটু বলি। আমি এখানে কিছু একটা লিখলাম, অ্যাপেল লিখলাম, ঠিক আছে অ্যাপেল লিখলাম। চলো এবার তোমরা আমাকে একটু ভেবে বলো যে আমি যে অ্যাপেলটা লিখলাম, আমার যদি হাতের মাংসপেশিগত কোনো সমস্যা থাকতো বা আমার যদি মানে কোনো রকম কোনো প্রবলেম থাকতো, তাহলে নিশ্চয়ই আমি পেনটা ধরে অ্যাপেল লিখতে পারতাম না। এটা স্বাভাবিক ব্যাপার। বা আমি খুব জোরে ছুটছি, খুব দৌড়াচ্ছি, যদি আমার পায়ের মাংসপেশিগত কোনো সমস্যা থাকতো, তাহলে নিশ্চয়ই আমি খুব জোরে ছুটতে পারতাম না, তাই তো? তাহলে বোঝাচ্ছে যে লেখার জন্য আমার হাতের যে গ্রিপ সেটাও ওকে আছে, এবং দৌড়ানোর জন্য আর 5টা শিক্ষার্থীর মতো, আর 5টা মানুষের মতো বা আর 5টা শিশুর মতো আমার পায়ের সব ওকে আছে, মাংসপেশি থেকে শুরু করে সব। তাই জন্য আমি দৌড়তে পারছি। তো এই যে কোনো কার্য সুন্দরভাবে সম্পাদন করতে পারা যদি হয়ে থাকে, তাহলে আমরা বলি তার পরিণমন ঠিকঠাক হয়েছে। আর যদি কোনো ক্ষেত্রে কোনো ধরো হাতের 5টা আঙুল, হাতের 5টা আঙুলের মধ্যে একটা আঙুল একটু ছোট বা একটু কোনো সমস্যা হলো, তাহলে আমরা বলতে পারি তার ম্যাচুরেশনটা ঠিকঠাক ভাবে হয়নি। এবার হ্যাঁ, এখানে প্রশ্ন আসতেই পারে, যদি কারো পোলিও সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে, যদি কারো বাহ্যিক কোনো অ্যাক্সিডেন্টের কোনো সমস্যা থেকে থাকে, সেটা আলাদা, সেটা তো আলাদা ব্যাপার। আমরা ম্যাচুরেশন বলতে এটাই বুঝি, মানে এক কথায় ম্যাচুরেশন হচ্ছে পরিণমন, সামগ্রিকভাবে তার ঠিকঠাক বিকাশটা। তো এই যে পরিণমন, এই পরিণমনের সঙ্গে কিন্তু গ্রোথের একটা সম্পর্ক রয়েছে, এবং এটাও বলতে পারি যে বিকাশের একটা সম্পর্ক রয়েছে। তো গ্রোথ মানে তো শুধু হাতে পায়ে বেড়ে ওঠা, পরিণমন মানেও কিন্তু বেড়ে ওঠা, পার্থক্য এই ছোট্ট একটা জায়গায়। এবার এটা গ্রোথের ক্ষেত্রেও হতে পারে। আচ্ছা, এবারে আরেকটা জিনিস যদি এখান থেকে আমরা বলি, সেটা হচ্ছে যে এই গ্রোথ, এই বৃদ্ধি কি বিকাশের সঙ্গে মানে মানে এই বিকাশের মধ্যে কি গ্রোথ রয়েছে?
আমাকে একটু কষ্ট করে একটু রেসপন্স করবে, মানে কমেন্ট সেকশনেই বলতে পারো এই গ্রোথের সঙ্গে, এই গ্রোথ কি ডেভেলপমেন্টের মধ্যে রয়েছে না ডেভেলপমেন্ট গ্রোথের মধ্যে রয়েছে? আচ্ছা, তোমরা একটা জিনিস একটু ভালো করে বোঝো, হ্যাঁ, এই যে আমি একটু থেকে থেকে প্রশ্নগুলো করব, আমি প্রশ্নই বলছি, যদিও আমাদের প্রশিক্ষণে শিখিয়েছে প্রশ্ন নয়, শিক্ষার্থীকে জিজ্ঞাসা করব, প্রশ্নটাকে অ্যাভয়েড করতে বলে। তো আমি একটু পরপর তোমাদের জিজ্ঞাসা করব। এই জিজ্ঞাসা করার অর্থ হচ্ছে এটা, আমার শিক্ষার্থীরা বিষয় সম্পর্কে কতটা অবগত। প্রথম কথা, আজকে প্রথম ক্লাস। দ্বিতীয় কথা, আমি শিক্ষার্থীদের পূর্ব জ্ঞান, পূর্ব অভিজ্ঞতা, বিষয় সম্পর্কে দক্ষতা, বিষয় সম্পর্কে জ্ঞান আমি কিছু জানি না। তা আমাকে সেটা বুঝতে গেলে আমাদের সঙ্গে ইন্টারাকশন করতে হবে, বুঝতে হবে। তো ভালো করে দেখো, এই যখন আমরা বিকাশটা বলে থাকি, দৈহিক বিকাশ, সামাজিক বিকাশ, মানসিক বিকাশ, নৈতিক বিকাশ, সাংস্কৃতিক বিকাশ, সমস্ত কিছু, তো আমরা যখন বিকাশ কথাটা উল্লেখ করলাম, এর ডেভেলপমেন্টের মধ্যে কিন্তু গ্রোথটাও রয়েছে। আমরা কি বললাম? দৈহিক বিকাশ। তাহলে পরিষ্কার কি বোঝা যাচ্ছে না যে তার মধ্যে একটা রিলেশন রয়েছে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, কারণ বিকাশের মধ্যেই রয়েছে গ্রোথ, তাই না? আচ্ছা, এইটা নিয়ে আমরা একটু জানলাম। আমরা যখন ডিটেলস ক্লাস করব, এটা নিয়ে আমরা আরো ডিপ থটে গিয়ে বিষয়টা বুঝবো। আচ্ছা, কারণ সিলেবাসের আরো বিষয়গুলো আমাদের দেখতে হবে। হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যাজ ফ্যাক্টরস অফ ডেভেলপমেন্ট। দেখো, হেরিডিটি এবং পরিবেশ, এই পরিবেশ আর কি, বংশগতি ও পরিবেশ, এখানে আর একটা জিনিস তোমাদের কিন্তু ভাবতে হবে। দেখো, বিষয় সম্পর্কে এত কথা, একটা ক্লাস যখন একজন শিক্ষক বা শিক্ষিকা পরিচালনা করে, সেই ক্লাসটা কিন্তু প্রাণ পায় শিক্ষিকার জন্য বা শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের জন্য। তো শিক্ষার্থীরা যদি বিষয়টা নিয়ে একটু ভাবে, ক্লাসটা কিন্তু প্রাণবন্ত হয়ে ওঠে, প্রাণোজ্জ্বল হয়ে ওঠে। তাই তোমরা প্রত্যেকে বিষয়টা নিয়ে ভাববে এবং কমেন্ট সেকশনে যার যা মনে আসছে বিষয় সম্পর্কে, অবশ্যই বিষয় সম্পর্কে সেটা লিখবে, আমি দেখবো। তো দেখো, এখানে জাস্ট একটু কল্পনা করো, দুটো শিশু, একটা শিশু একই পরিবারের শিশু, একজন পড়াশোনাতে খুব ভালো আর একজন পড়াশোনাতে একটু দুর্বল। তাহলে এখানে তুমি কোনটাকে দোষ দেবে? এখানে আমরা কোনটাকে দোষ দেবো? যে একই পরিবারের শিশু, কেউ পড়াশোনাতে একটু দুর্বল, কেউ আবার একটু উন্নত। তাহলে এখানে আমরা পরিবেশকে দোষারোপ করব না বংশগতিকে দোষারোপ করব? কাকে দোষারোপ করতে পারি? এখানে কিন্তু যথেষ্ট ভাবার আছে বিষয়টা, তাই নয়? আচ্ছা, এটা দেখো, আরেকটা শিশু শহরে বড় হয়েছে, আরেকজন গ্রামে বড় হয়েছে। তাহলে এখানে দুজন শিশুর জীবনযাত্রা, তাদের কথোপকথন, তাদের আলাপ আলোচনা, তাদের পরিবেশ, তাদের মানে বংশগতির সমস্তটা আলাদা, তাই তাদের সবটাই আলাদা, তাই তো? তাহলে এবার পরিবেশবাদীরা বলেছে একটা শিশুকে বড় করার জন্য বংশগতির প্রয়োজন নেই, পরিবেশটা থাকলে যথেষ্ট। আবার বংশগতিবাদীরা বলেছে যে একটা শিশুর পরিপূর্ণভাবে বড় হওয়ার জন্য, বেড়ে ওঠার জন্য কিন্তু বংশগতিটা গুরুত্বপূর্ণ, পরিবেশটা যেন তেন হলেও হবে। কিন্তু দিন শেষে আমরা এসে দেখি যে একটা শিশুর পরিপূর্ণ সুন্দরভাবে গড়ে ওঠার জন্য, সুসম্পন্ন বিকাশের জন্য দুটোই ইকুয়াল ইম্পর্টেন্ট, তাই তো? দেখো, যদি আমি বলি যে হেরিডিটিটা হচ্ছে বীজ, আর যদি এনভায়রনমেন্টকে বলি এটা হচ্ছে মাটি, তাহলে জিনিসটা কত সুন্দর হচ্ছে। বীজ যদি ভালো হয়, মাটি যদি খারাপ হয়, তাহলে কিন্তু সেটা ঠিকঠাক হবে না। তার যতটা হবার দক্ষতা রয়েছে, যোগ্যতা রয়েছে, হতে পারবে না। কিন্তু এদিকে মাটি ভালো, কিন্তু যদি বীজটা খারাপ হয়, তাহলেও তো সেটা হবে না। দুটোই তো ইম্পর্টেন্ট, তাই না? এখানে সেটা কি বলা হয়েছে। আচ্ছা, তাহলে এটা নিয়ে আমরা আরো বিষয় সম্পর্কে জানবো। এখানে আরো অনেক যথেষ্ট আলোচনা রয়েছে এবং এই হেরিডিটি এন্ড এনভায়রনমেন্ট থেকেও কিন্তু বিগত বছরগুলিতে প্রশ্ন এসেছে। এই জায়গাটাও কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ। সোশ্যালাইজেশন প্রসেস, এটা খুব ইজি একটা টপিক, যদি একটু বুঝে নিই। সোশ্যালাইজেশন কি? সামাজিকীকরণ। সামাজিকীকরণ আবার কি? এটা হচ্ছে সমাজ কাঙ্ক্ষিত আচরণ। ভালো করে বোঝো, কাঙ্ক্ষিত আচরণ। আচ্ছা, সমাজ কাঙ্ক্ষিত আচরণ হচ্ছে সোশ্যালাইজেশন প্রসেস বা সামাজিকীকরণ। সমাজের নিয়ম কানুন আমি কিচ্ছু জানি না, এখন জানি,
ছোটবেলা জানতাম না, তাহলে আমি কি করে জানলাম? কি করে জানলাম যে সমাজের নিয়ম কানুন কি, কার সাথে কিভাবে কথা বলতে হয়, বন্ধু বান্ধবের সাথে কিভাবে কথা বলতে হয়, পরিবেশের মানে প্রতিবেশীর সাথে কিভাবে কথা বলতে হয়, পরিবারের সাথে কিভাবে কথা বলতে, আমি কিভাবে জানলাম? আমাকে সমাজ শিখিয়েছে, আমাকে পরিবার শিখিয়েছে, আমাকে বিদ্যালয় শিখিয়েছে, আমাকে খেলার মাঠ শিখিয়েছে। তাহলে এগুলোই হচ্ছে কি এজেন্ট। এবং কিছু প্রাইমারি প্রাথমিক পন্থা রয়েছে এবং কিছু গৌণ রয়েছে। প্রাথমিকের মধ্যে আমরা যেটা পেয়ে থাকি সেটা পরিবার, এবং বাকিগুলো যদি আমি বলি গণমাধ্যম, খেলার মাঠ, কর্মক্ষেত্র বলতে পারি, স্কুল বলতে পারি, এগুলো কি গৌণ। আচ্ছা, তাহলে যেমন এখান থেকে একটা খুব সুন্দর একটা বিষয়, একটু ভাবো, নিজেকে প্রশ্ন করো যে আমি বাড়িতে যেভাবে কথা বলি, আমি কি বন্ধুদের সাথে সেভাবে কথা বলি? বলি না। আচ্ছা, তাহলে কেন বলি না? বললে কি হবে? আমি বন্ধুদের সাথে যেভাবে কথা বলি সেটা বাড়িতে বললে কি হবে, আর বাড়িতে যেভাবে কথা বলি সেটা বন্ধুদের সাথে বললে কি হবে? এটাই তো সামাজিকীকরণ, এটাই তো সমাজ, এটাই তো আমাদের সমাজ শিখিয়েছে যে কোথায় কি বলতে হয়, কোথায় কি করতে হয়, কোথায় কোন আচরণ, কোথায় কিভাবে চলতে হয়। আমি কলেজে যে আচরণটা করতাম সেটা আমি কর্মক্ষেত্রে করি না, তাই তো। তো এটা নিয়ে সোশ্যালাইজেশন, এবং এখানে শুধু এটুকুতে সীমাবদ্ধ নয়। একটা শিশু বা একটা ছোট বাচ্চা কিভাবে সামাজিকীকরণ করে, কিভাবে সে সমাজ কাঙ্ক্ষিত আচরণ করে, কেন সে সামাজিক হয়, কেন সে অসামাজিক হয়, এত অসামাজিক কেন হচ্ছে, তার কারণটাও কিন্তু সোশ্যালাইজেশনে আমরা খুব ভালো করে পাবো। এবং যার মুখ্য ভূমিকা পালন করছে তার পরিবারের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার পিতা মাতা, এবং সব থেকে আরো যদি গুরুত্বপূর্ণ তার মাতা। ছোটবেলায় একটা শিশু চাইছে মায়ের সংস্পর্শ পেতে, মায়ের উষ্ণতা পেতে, মায়ের আদর পেতে, মায়ের সোহাগ পেতে, সেগুলো সবকিছু থেকে যদি সে বঞ্চিত হয়, তার মধ্যে আস্তে আস্তে কি তৈরি হচ্ছে? একটা ক্ষোভ, একটা রাগ তৈরি হচ্ছে, যেটা কিনা দেখো, ক্ষোভ রাগ তো একদিনে হয় না। আজকে আমার উপর তোমার একটা রাগ আছে, ছোট ছোট করে জমতে অনেক কিছু নিয়ে জমতে একদিন একটা বিশাল আকার ধারণ করলো। তারপরে তুমি কোন দিন আমাকে একটা খুব তীব্র আক্রমণ করলে। রাগটা কিন্তু কোনো একদিনে তৈরি হয় না, রাগটা দীর্ঘদিন। একদিনের রাগে কেউ কাউকে গালে চড় মারে না, কেউ কাউকে অপমান করে না। এটা এবার আরো ছোট বাচ্চাটার মধ্যে একটা ছোট থেকে একটা রাগ তৈরি হচ্ছে, আমাকে সময় দিচ্ছে না, আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমার বিশ্বাসের জায়গাটা তৈরি হচ্ছে না, আমি অবিশ্বাস ভুগছি। যেটা কিনা একটা বড়, মানে যখন সেই ব্যক্তি বা সেই শিশু একটা পরিপূর্ণ দিকে যাচ্ছে, তার বিকাশের সাথে সাথে কিন্তু এটাও রয়েছে। এবং যেটা সে সামাজিক হবে না সে অসামাজিক হবে, সে সামাজিক কল্যাণমূলক কাজ করবে না সে সামাজিক অকল্যাণমূলক কাজ করবে, সেটা সমস্তটা নির্ভর করছে কিন্তু তার পরিবারের ওপর, তার পরিবেশের ওপর, তার পরিস্থিতির ওপর, তার প্রতি আচরণের ওপর। এই সমস্তটা মিলে কিন্তু সোশ্যালাইজেশন। আমি আজকে জাস্ট সংক্ষেপে আলোচনা করছি, ডিটেলসও তো আমরা জানবই। এবার সব থেকে যেখান থেকে পরীক্ষায় আসে এবং যেটা আজকের আলোচনায় আমি রেখেছি, পেঁয়াজের, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ স্পেন অ্যাজ পার আর্নল্ড জোন্স, এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এবং শিশুর যে জীবনের বিকাশ এবং তার বয়সের সঙ্গে সঙ্গে যে বিকাশ, সেটা খুব সুন্দরভাবে দেখিয়েছেন তার সাথে রুশো। আর এর বাইরে সোশ্যাল, ফিজিক্যাল, সোশ্যাল, ইমোশনাল, ল্যাঙ্গুয়েজ এন্ড কগনিটিভ ডেভেলপমেন্ট ভিউজ অফ পিয়াজেট, কোহেলবার্গ এন্ড ভাইগটস্কি, এই তিনটে জায়গা আমরা জানি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, যেখান থেকে পরীক্ষায় আসার চান্স ভীষণ মানে আমি বলতে পারি 99% এখান থেকে কমন পাওয়া যায়, কমন পাবেই, মানে পেঁয়াজের থেকে তো বাদ যায় না। টেট হোক, সিটেট হোক, আবার হোক, যা হোক, এখান থেকে প্রশ্ন আসে। আচ্ছা, পেঁয়াজেরটা নিয়ে যেহেতু আজকে আমরা ডিটেলস একটু রেখেছি, কাজে আমি বাকিগুলো নিয়ে একটু বলি। কোহেলবার্গ, নৈতিকতা এবং ভাইগটস্কি। চলো, কোহেলবার্গ বলেছে যে এই যে বলি নৈতিক মান, মোরালিটি, এগুলো কোথা থেকে আসে? আমরা তো যাকে তাকে বলে দিতে পারি ওর মধ্যে কোনো নৈতিকতা নেই, ও ভীষণ অনৈতিক, ও ভীষণ অসৎ। এগুলো কোথা থেকে আসে? এমনি তো আসেনি আমার মধ্যে, আমি আজকে অসৎ, আমার মধ্যে এমনি মানে আমার মধ্যে কেউ বীজ বপন করেছে অসতের? না, আমি কাউকে দেখে শিখেছি, আমার সাথে কিছু হয়েছে তাই আমি সেই আচরণটা নিয়েছি, অবশ্যই সেটা। তো এই কোহেলবার্গ বলেছেন যে এই নৈতিক বিকাশ, যে নৈতিকতা, মোরালিটিটা শিশুর মধ্যে গেঁথে দিতে হবে। এবং আমরা আজকে প্রত্যেকে কিন্তু মানে শিক্ষার্থী,
মানে শিক্ষার্থী শিক্ষক। তো আমাদের বুঝতে হবে যে কিভাবে আমরা এই মোরালিটিটা শিক্ষার্থীদের মধ্যে গাঁথতে পারি বা একদম বীজ বপন করতে পারি। সব থেকে মানে এখানে যদি আলোচনা করি, সব থেকে বড় কথা কি জানো তো, ভালো মন্দটা বিচার বিবেচনা করার যে ক্ষমতা সেটা শিক্ষার্থীদের মধ্যে করে দিতে হবে। তাহলে কিন্তু সেই শিশু বা সেই শিক্ষার্থী কোনোদিন কোনো ভুল সিদ্ধান্ত নেবে না এবং বেপথেও যাবে না। আমার এই মুহূর্তে কি করা উচিত, আমার এই মুহূর্তে কি করা উচিত নয়, আমি কোন সিদ্ধান্তটা নিলে সবার ভালো হবে, কারোর ক্ষতি হবে না, বা আমি কি করতে পারি, এই যে বিষয়টা, সেটাই কিন্তু কোয়েলবার্গ বলেছেন। তোমরা হয়তো অনেক এক্সাম্পলও জানো এই বিষয়ে। এবং মানসিক দ্বন্দ্ব বলেছে, মানসিক দ্বন্দ্ব যত তৈরি হবে, যত আমরা মানে অন্ধকার দেখবো, দেয়ালে পিঠ থেকে যাবে, যত আমরা মানে পড়ে যাবো হোঁচট খেয়ে, তত কিন্তু আমরা বাস্তবতা চিনবো। এবং সেই জন্য বলা হয় একটা 5 বছরের একটা রিচ ফ্যামিলির শিশু আর একটা 5 বছরের একদম নিম্ন মধ্যবর্তী বা একদম ভীষণ দরিদ্র পরিবারের শিশু, মানে হয়তো বড় স্কুলে পড়ছে, দামি দামি বই রয়েছে, বড় স্কুল রয়েছে, কিন্তু বাস্তব বুদ্ধি ক্ষেত্রে কিন্তু এর কাছে হেরে যাবে, কারণ অনেক বেশি বাস্তবতা দেখে নিচ্ছে, কারণ জীবনে অনেক বেশি হোঁচট খেয়েছে। তো কোহেলবার্গ মানে এই কথা বলেনি, বলেছে মানসিক দ্বন্দ্ব, যত দ্বন্দ্ব তৈরি হবে। এবার দ্বন্দ্ব কখন তৈরি হবে? যখন এমন কিছু পরিস্থিতি আমাদের জীবনে আসবে না, যখন দুটো ইকুয়াল ইম্পর্টেন্ট, আমি এদিকটাও ছাড়তে পারবো না, আমি এদিকটাও ছাড়তে পারবো না, মধ্যেখানে আমি দাঁড়িয়ে আমি এখন কি করব। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমি যে সিদ্ধান্তটা নেব বা আমার যেটা নেওয়া উচিত, যত এই পরিস্থিতি আসবে তত কিন্তু শিক্ষার্থীদের মানে বাস্তবতা জ্ঞানটা তত তৈরি হবে। এখানে তিনি বলেছেন, হ্যাঁ, ভূমিকা গ্রহণের ক্ষমতা, দ্বন্দ্ব, এই জায়গাগুলো কোয়েলবার্গ তুলে ধরেছেন। অ্যান্ড ভাইগোটস্কি নাম শুনলেই যেটা আমাদের মাথায় আসে, ভাষা এবং সমাজ বাদ দিয়ে ভাইগোটস্কি কিন্তু হয় না। আচ্ছা চলো, আমি তো অনেকক্ষণ বললাম। লেকচার মেথড কার কার পছন্দ জানি না, আমার একদম পছন্দ নয়। ডিসকাশন মেথডই আমার খুব ভালো লাগে। তো সেই জন্য তোমাদের একটু জাগিয়ে তোলার জন্য আমি একটা প্রশ্ন করছি যে সামাজিক নির্মিতিবাদ তো আমরা প্রত্যেকেই জানি, না জানলেও আমি একটু পরে একটু আলোচনা করব ছোট করে। তো এই সামাজিক নির্মিতিবাদের প্রবক্তা কি? চলো কুইক, সামাজিক নির্মিতিবাদের প্রবক্তা কে? কুইক। ডেভেলপমেন্টের মধ্যে গ্রোথ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো বলো বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভাইগোটস্কি, আচ্ছা 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 আচ্ছা, বাহ বাহ বাহ, আমার শিক্ষার্থীরা অনেক জানে তো, আমার শিক্ষার্থীরা কিন্তু অনেক জানে, সবাই বলছে ভাইগোটস্কি, ভেরি গুড। আচ্ছা, তাহলে গেল কি, ভাইগোটস্কি হচ্ছে সামাজিক নির্মিতিবাদের প্রবক্তা। বেশ, আমার বিশ্বাস তোমরা নির্মিতিবাদও জানো, তাও আমি সকলের জন্য একবার বলে দেব। আর পেঁয়াজের যখনই আমরা দেখবো, সেটা জ্ঞানমূলক নির্মিতিবাদ। জ্ঞানমূলক নির্মিতিবাদ কার? সেটা হচ্ছে পেঁয়াজে। এই ছোট জায়গাটা মনে রাখবো, সমাজ বললে ভাইগোটস্কি, জ্ঞানমূলক বলে পেঁয়াজে। আচ্ছা, পার্সোনালিটি থেকে যে প্রশ্নটা বেশি আসে, বা ধরো আসলে ওই জায়গাটাকে প্রশ্ন ক্যাচ করে, সেটা হচ্ছে পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব। এবার ব্যক্তিত্ব কি? ব্যক্তিত্ব হচ্ছে যে বৈশিষ্ট্য আমাকে তোমার থেকে আর তোমাকে আমার থেকে পৃথক করে। এই তো মোদ্দা কথা, আর তো কিছু নয়। তুমি তোমার মতো, আমি আমার মতো। তুমি হাসতে ভালোবাসো, আমি চুপচাপ থাকি, এবং সত্যিই তাই, আমার ব্যক্তিত্বটা তাই। আমি কম কথা বলি, চুপ থাকতে ভালোবাসি, নিজের প্রবলেম গুলো নিজের মধ্যে রাখতে ভালোবাসি। যেটা মানে এখানে যে ব্যক্তিত্বটা প্রকাশ করছে, সেটা হচ্ছে ইন্ট্রোভার্ট। এবং এক্সট্রাভার্ট যেটা রয়েছে, আমি খুব প্রাণোচ্ছল, আমি মিশতে ভালোবাসি, আমি কথা বলতে ভালোবাসি, আমি বেড়াতে ভালোবাসি, আমি সাজতে ভালোবাসি। হ্যাঁ, এটা তো ভালো, প্রাণোচ্ছল এক্সট্রাভার্ট। এবং ইন্ট্রোভার্ট কি? নিজের মধ্যে নিজেকে রাখতে ভালোবাসি, এই জায়গার। তবে এই দুটো জায়গায় খুব গুরুত্বপূর্ণ আর কি। এছাড়া তো ব্যক্তিত্বের বিভিন্ন ভাগ রয়েছে, মিনিং, নেচার অ্যান্ড থিওরি রয়েছে। এরিকসন যেটা, এটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা। এবং যদি মানে খুব মন দিয়ে আমরা দেখি না, আমি উড়ু উড়ু মনের কথা বলছি না, খুব মন দিয়ে আমরা যদি বুঝে বুঝে পড়ি, এবং আরেকটু মন দিয়ে শোনা, আমি কি বলি, বলছে কি, এই এরিকসনটা যদি আমরা নিজেদের জীবন দিয়ে পড়ি, মানে আমি ছোটবেলা এই বয়সে কি করতাম, তারপরে আমি কৈশোর বয়সে কি করলাম, তারপরে আমি এই বয়স
বয়সে তো ভাবলো যে আমি কি করলাম। এইভাবে যদি নিজের জীবন দিয়ে আমি এডিকশনের তত্ত্বটা জাস্ট একবার পড়ি, তাহলে দেখবার কোথাও প্রবলেম নেই। মানে ইনি এডিকশন পুরো আমাদের জীবনকেই তুলে ধরেছেন। এবং যখন বার্ধক্য আসছে তখন আমরা কি ভাবি, তখন আমরা কতটা একাকিত্বে ভুগি। জীবনে সাফল্য থাকলে আমরা আনন্দ পাই, জীবনে যখন মনের মতো সাফল্য না পাই তখন আমরা কি হই, একটু মানে হতাশাতে ভুগি বা হয় না অনেক সময় বেকার মনে হয় জীবনটা। তো এই সমস্তটা কিন্তু এডিকশন তার তত্ত্বে তুলে ধরেছে এবং খুব গুরুত্বপূর্ণ আর বাস্তব। সিডিপি মানেই বাস্তব। আচ্ছা, নেচার থিওরিজ অফ ফ্রয়েড অ্যান্ড এডিকশন। আচ্ছা, ফ্রয়েডটা নিয়ে একটু বলি। ফ্রয়েড তিনি একজন মানে মনোসামাজিক দিকটাকে তুলে ধরেছে। মন, ফ্রয়েড আলোচনা করেছে আমাদের মন নিয়ে। আচ্ছা, তো তিনি বললেন আমাদের মনের তিনটি দিক এবং তিনটে স্তর। তো প্রথমে যেটা আলোচনা করা হলো ইদম, ইগো এবং সুপার ইগো। আর কি এখানে রয়েছে? আচ্ছা, আমি সুপার ইগো করে দিই। আর যে স্তরটা রয়েছে প্রিকনসিয়াস কনসিয়াস মাইন্ড, প্রিকনসিয়াস মাইন্ড, আনকনসিয়াস মাইন্ড, এই জায়গাগুলো আমরা গল্পের ছলে বুঝবো, ডিটেলসে গল্পের ছলে বুঝবো। আমি হালকা করে একটু টাচ করে দিই। ফ্রয়েড বলেছেন যে প্রথমে যে তিনি কনসিয়াস মাইন্ড, আমি শুধু সি লিখে বোঝাচ্ছি, হ্যাঁ, তিনি যে কনসিয়াস মাইন্ডের কথা বলেছেন সেটা হচ্ছে সচেতন ভাবে। এখন তোমরা কি ক্লাস করছো? সবাই বলবে সিডিপি ক্লাস। কেন করছো? ম্যাম আপার প্রাইমারি টেট আছে বা টেট আছে। তাহলে তোমরা জানো এই ক্লাসটা কেন করছো? তোমরা তো জানো এই ক্লাসটা কেন করছো, কি উদ্দেশ্য, কি করাচ্ছে, কোন সাবজেক্ট ক্লাস হচ্ছে। এই যে তুমি যখন বাস্তবতা রয়েছো বা সচেতন ভাবে করছো, সেটা সমস্তটাই কনসাস মাইন্ড। আচ্ছা, প্রি কনসাস মাইন্ড কি? প্রিকনসিয়াস মাইন্ড কি? আমার না এই টপিকটা খুব চেনা চেনা লাগছে, ভীষণ চেনা চেনা লাগছে, ভাই ফোন নাম্বারটা আমার ভীষণ চেনা চেনা লাগছে। মানে কি, তোমার ওটা মনে আছে, ফোন নাম্বারটাও মনে আছে, তোমার এই গলার ভয়েসটাও মনে আছে, এবং তোমার কিছু একটা মনে আছে, কিন্তু তোমার এখন প্রয়োজন নেই তাই তুমি মনে করছো না। তোমার প্রয়োজন পড়লে তুমি মনে করবে। মানে আমরা চাইলে সেটাকে রিমাইন্ড করতে পারি। সেটা হচ্ছে পিসি বলে লিখলাম, প্রি কনসাস মাইন্ড, পিসি বলে লিখলাম। হ্যাঁ, ডিটেলস তো তারা বুঝবেই প্রবলেম কি। প্রি কনসাস মাইন্ড আমি চাইলে মনে করতে পারি, কিন্তু আমার নলেজে আছে, আমার জ্ঞানে আছে, আমার স্মরণে আছে, কিন্তু আমার এখন দরকার নেই, আমি মনে করিনি। এখন যদি জিজ্ঞেস করি তুমি কোন স্কুলে পড়েছো, তুমি চাইলে মনে করতে পারবে, কিন্তু এখন তোমার দরকার নেই যে আমাকে বলার ম্যাডাম আমি এই স্কুলে পড়াশোনা করেছি, দরকার নেই তো। তাহলে সেটা হচ্ছে প্রি কনসাস মাইন্ড, আমরা চাইলে রিমাইন্ড করতে পারি। আনকনসাস মাইন্ড কি? দেখো, এই আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে বা এমন কিছু চাওয়া পাওয়া থাকে যেটা আমি ঠিক বাস্তবতাতে আনতে পারি না। তো সেগুলো আমি কি করি, যেটা আমি বাস্তবতায় আনতে পারছি না, আমার এখন একটা শখ হচ্ছে, একটা কি বলবো, একটা দামি কিছু একটা শখ হচ্ছে, এই প্রচন্ড গরম পড়ছে, শখ হচ্ছে একটা এসি কিনবো। আমি সবার জন্য বলছি না, যাদের আছে ঠিক আছে, যাদের নেম সবার জন্য বলছি, কিন্তু একটা এসি কিনতে এখন অনেক টাকা দাম। তো তুমি কি করলে, তোমার ইচ্ছাটা কি ডিলিট হয়ে গেল? তুমি দেখলে তোমার অ্যাকাউন্টে মোটামুটি 75,000 টাকা আছে, কিন্তু এসিটা কিনলে সবকিছু দিয়ে ফিটফাট দিয়ে সবটা লেগে যাবে, তাহলে নিশ্চয়ই বোকামোটা করবে না, সব টাকা দিয়ে কেউ এসি কেনে না। তো তুমি তোমার স্বপ্নটা কি করলে আনকনসিয়াস মাইন্ডে ছেড়ে দিলে, অবচেতনে। অবচেতনে এই যে তোমার বাস্তব চিন্তাটা অবচেতনে চলে আসেনি, তুমি দমন করেছো অবচেতনে। কেন দমন করেছো? কারণ এই মুহূর্তে সম্ভব নয়, এই মুহূর্তে সম্ভব নয়, কিছুদিন পর একটু স্টেবল হয়ে তারপরে আমি নেব। তার মানে স্বপ্ন কিন্তু কখনো ডিলিট হয় না বা উড়েও যায় না, স্বপ্ন কিন্তু থাকে। আমরা কিন্তু মাঝে মধ্যে স্বপ্নের মধ্য দিয়েও সেটা জেগে আসে। তো এই একটা ছোট্ট গল্প আমি চেষ্টা করলাম, আরো ডিটেলস আমরা জানবো। আজকে এই সম্পর্কে জানতে গেলে আর ডিটেলস হবে না। আর ইদম, ইগো, সুপার ইগো, আমি সবসময় বলি ইদমকে একটা বাচ্চা ছেলের সঙ্গে তুলনা করো। বাচ্চা ছেলে কিরকম? আমি এখনই লেস খাবো, আমাকে এখনই চাউমিন বানিয়ে দাও, আমি এখনই ঘুরতে যাব, এখনই পার্কে যাব। এটা হচ্ছে বাচ্চা ছেলে। আরে এখন লেস কিনে দিতে পারবে কিনা, এখন পার্কে যাওয়া সম্ভব কিনা, বাইরে বৃষ্টি পড়ছে, এখন পার্কে যাওয়া যাবে না, আমি এসব বুঝবো না, আমার এখন ইচ্ছা করছে মানে আমি যাব। এই হচ্ছে ইদম, মানে নিজের সুখ ভোগ। এক কথায় যদি বলি, এই সুখ ভোগ দ্বারা নিজেকে ব্যস্ত রাখতে ভালোবাসে, সুখ ভোগের নীতিতে চলে। ইগো কি? এটা হচ্ছে বাস্তব। ইগো হচ্ছে বাস্তব,
মানে এই হচ্ছে বাস্তবতাকে নিয়ে চলে, এটা করা উচিত। ইগো আবার কি করে, ইগোটাকে আমি বলি রিলেট করতে মায়ের সঙ্গে, মানে ইগো আবার ইদমকে বোঝায় এটা করা উচিত, এটা করো, এটা করা উচিত নয়, এটা করো না, তাহলে সমাজের ক্ষতি হবে, তোমার বদনাম হবে, বুঝেছ? এই হচ্ছে ব্যাপার। এবার সুপার ইগো হচ্ছে একদম বিবেকের কেন্দ্রস্থলে, একদম বিবেকবান, একদম ভীষণ বিবেকবান। তো এবার এবার তাহলে প্রশ্ন আসে যে আমরা তাহলে ভুল কেন করি? আমাদের মনের মধ্যে তো এত কিছু রয়েছে, ইদম রয়েছে, ইগো বাস্তব, সুপার ইগো বিবেকের কেন্দ্রস্থলে, তাহলে আমরা ভুল কেন করি বলতো? ভুল সিদ্ধান্ত কেন নিই, ভুল পথে কেন হাঁটি, ভুল মানুষকে কেন বিশ্বাস করি, জীবনে কেন কষ্ট পাই, কেন হয় এটা? কারণ যখন এই ইগো, মানে ইগো কিন্তু আমাদের জীবনের ব্যালেন্সটা রক্ষা করে, ইদম, ইগো, সুপার ইগো ব্যালেন্সটা রক্ষা করে। এবার এই ইগো যখন ব্যালেন্সটা রক্ষা করতে ব্যর্থ হয়, বা আমরা যখন আমরা নিজেদের যখন আমরা বাস্তবতাকে বাদ দিয়ে আমরা সুখভোগটাকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলি, সুখভোগটাকে বেশি। আজকে তুমি জানো যে অনলাইন ক্লাস রয়েছে, সিডিপি ক্লাস রয়েছে, ধর বিকালবেলা একটু ঘুরে আসি তো, আর এখন নোটিফিকেশন দিয়ে দেখা যাবে, এটা নয়। তাহলে এবং তুমি একটা ইম্পর্টেন্ট সেশন মিস করলে, তুমি কনসেপ্টটা মিস করলে। দেখো ক্লাস নোট এগুলোর জন্য কেউ ক্লাস করে না, আমার মনে হয় নোটস এখন হাজার হাজার বই আছে, সেটার জন্য নিশ্চয়ই কেউ এখানে 1.5 ঘন্টা টাইম ওয়েস্ট করবে না। টাইমটা তখনই ওয়েস্ট হবে যখন এখান থেকে কিছু পাবে, বা হ্যাঁ নিজের জ্ঞানটা আরো সমৃদ্ধ হবে, অজানা বিষয়গুলোকে আমরা জানতে পারবো, বুঝতে পারবো, তার জন্য। তো যখন এভাবেই আমরা নিজের সুখ স্বাচ্ছন্দ্য বা সুখ ভোগটাকে বেশি প্রায়োরিটি দিয়ে বাস্তবটাকে অগ্রাহ্য করি, তখনই কিন্তু জীবনের মানে সামঞ্জস্যটা নড়বড়ে হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার, আমরা ডিটেলস আরো জানবো। আমি সংক্ষেপে একটু বলে রাখলাম ইন্টেলিজেন্স, এখানটাও খুব গুরুত্বপূর্ণ। স্পিয়ারম্যান, থর্নডাইক, গিলফোর্ড, গার্ডনার, স্টার্নবার্গ এন্ড দেয়ার ইমপ্লিকেশন, তাদের প্রয়োগ, শিক্ষাক্ষেত্রে প্রয়োগ। দেখো সব ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা প্রচুর থিওরি পাবো, শিখন কৌশল থেকে পাবো, তারপরে ইন্টেলিজেন্স থেকে পাবো, তবে সব থেকে বড় কথা আমরা এগুলো শিক্ষাক্ষেত্রে কিভাবে প্রয়োগ করব। এই যে স্পিয়ারম্যানের তত্ত্বটা আমরা পড়ছি, আমরা কিভাবে কি করতে পারি প্রত্যেকটা সম্পর্কে জানবো, এবং মিনিং, নেচার, স্পিয়ারম্যান, থর্নডাইক, গিলফোর্ড, গার্ডনার, স্টার্নবার্গ গুলো জানবো। আচ্ছা, এবারে কি বলছে পেডাগজির একটা জায়গা, যে শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য এবং শিখন প্রক্রিয়ায় এই শিক্ষাগত প্রভাব। প্রত্যেকটা শিক্ষার্থী তার মতো, হ্যাঁ কিনা? আমার মতো তুমি না, তোমার মতো সে না, তার মতো সে না, বাস এটা বুঝতে হবে। আচ্ছা, আর একটা জিনিস আমি যেটা বুঝি, বা আমি তোমাদেরকেও বলবো, আজকের ক্লাসে যতজন ক্লাস করছে, যতজনই করো, কেউ কিন্তু কারোর মতো নয়। তোমরা বলবে আমরা জানি সেটা। আচ্ছা, আরেকটা, কেউ আজকের ক্লাসে কেউ খুব ভালো জানে বিষয় সম্পর্কে, হ্যাঁ এরকম হয়, কেউ 100% জানে, এরকমও শিক্ষার্থী থাকে, কেউ 50% জানে, আবার কেউ মানে 20% জানে, বোঝা গেল? তো এবার এই সমস্ত শিক্ষার্থী একটা ক্লাস করছে, মানে বোঝো 20% জানা শিক্ষার্থীও ক্লাস করছে, 50% জানা শিক্ষার্থীও ক্লাস করছে, 100% জানা শিক্ষার্থীও ক্লাস করছে। তাহলে আমরা যখন শিক্ষক হিসেবে একটা ক্লাস প্রোভাইড করবো, আমরা কিভাবে করব সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা এমন ভাবে ক্লাসটা করবো যাতে সকলের জন্য কার্যকারী হয়, যাতে সকলে ক্লাসটা ঠিকভাবে বুঝতে পারে, সকলের কাছে যে বিষয়টা পৌঁছয়, ঠিক আছে? এটা আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে তাদের ব্যক্তিগত পার্থক্য। আচ্ছা, আরেকটা প্রশ্ন একটু করি, আমি অনেকক্ষণ বললাম, তোমরা বলো যে তাহলে ব্যক্তিগত পার্থক্যটা আমি বুঝবো কিভাবে? কে একটু বেশি জানে, কে একটু কম জানে, বা আমি বলছি না যে কম জানে, হয়তো দীর্ঘদিন চর্চার অভাব ছিল, ডিটাচ ছিল, শুরু করছে, তো এই পার্থক্যটা আমি কিভাবে বুঝবো? পার্থক্যটা না বুঝলে তো আমি ঠিকঠাক ভাবে লেসন প্ল্যান করতে পারবো না, সেটা শ্রেণীকক্ষে প্রয়োগও করতে পারবো না। এই পার্থক্যটা আমি বুঝবো কিভাবে? শুধু আজকের ক্লাস নয়, আমরা যখন শ্রেণীকক্ষে গিয়েছি, আমরা যখন টিচিং করেছি, তখনই বা আমরা কিভাবে বুঝেছি যে এই শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা কতটা জানে, তাদের জানার দক্ষতা কতটা, তাদের লেভেল কতটা। কুইক কুইক মূল্যায়নের মাধ্যমে, টেস্টের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব ভালো বলেছো, মূল্যায়নের মাধ্যমে, টেস্টের মাধ্যমে, হ্যাঁ এগুলো তো অবশ্যই মূল্যায়নের মাধ্যমে। কিন্তু আজকে আমি কি করে মূল্যায়ন করি বলো তো? আজকে তো মূল্যায়ন করা যাবে না। সব থেকে গুরুত্বপূর্ণ এগুলো, হ্যাঁ এগুলো ঠিক, আমি বলছি না এগুলো ভুল, অবজারভেশনের মাধ্যমে, যেটা পর্যবেক্ষণমূলক।
প্রত্যেকটা শিক্ষার্থীকে কিন্তু অবজার্ভ করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। এবার এটা নিয়ে আলোচনা করতে গেলে আরো 5 মিনিট। যেমন কোন শিক্ষার্থী দেখলে কারো সমস্যা থাকতে পারে, দেখবে শ্রেণীকক্ষে কেউ কেউ একটু বেশি চঞ্চল, কেউ কেউ কারোর হয়তো একটু দৃষ্টিগত সমস্যা থাকতে পারে, যদিও এটা আমি একটু পরে আবার আলোচনা করবো, ইনক্লুসিভ এডুকেশন আসছে। তো অবজারভেশনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এছাড়া প্রশ্নকরণ, সমস্তটার মাধ্যমে আমরা বুঝে তারপরে আমরা আমাদের ক্লাসটা পরিচালনা করব। তারপরে যেটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, ইনক্লুসিভ এডুকেশন, যেটা বিগত বছরেও এই জায়গাগুলো থেকে এই জায়গা থেকে প্রশ্ন এসেছে, এবং এই জায়গাটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে রয়েছে, এর মধ্যে আমরা অনেকটা তথ্য পাবো। ইনক্লুসিভ এডুকেশন মানে আমরা প্রত্যেকেই জানি যে এক ছাদের তলায় সমস্ত শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করবে। আচ্ছা, ভালো করে বোঝো, এখানে প্রশ্ন করব। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যাদের স্পেশাল নিড রয়েছে। আচ্ছা, স্পেশাল নিড কাদের রয়েছে? যারা একটু পিছিয়ে রয়েছে তাদেরও রয়েছে, যাদের বিষয় সম্পর্কে যথেষ্ট জ্ঞান রয়েছে তাদেরও রয়েছে। তাহলে এবার পিছিয়ে থাকা শিক্ষার্থী এবং এগিয়ে থাকা শিক্ষার্থী, দুই শিক্ষার্থীকে আমাকে এক শ্রেণীকক্ষে শিক্ষাদান করতে হবে, যেটা কিনা উল্লেখ রয়েছে ইনক্লুসিভ এডুকেশনে। সেটা কিভাবে করতে পারি? তার জন্য বিভিন্ন পথ রয়েছে। তাদেরকে ভালো করে অবজার্ভ করা, তাদের মতো করে শ্রেণীকক্ষ পরিচালনা করা, যারা একদমই দুর্বল তাদের জন্য রেমিডিয়াল টিচিং এর ব্যবস্থা করা, যারা খুব স্পেশাল মানে কি রয়েছে, এডিএসডি রয়েছে, হয়তো কারোর হয়তো এডিএসডি আমরা হয়তো জানি, হ্যাঁ, আমরা এটাও নিশ্চয়ই জানি, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। কেউ খুব চঞ্চল, বাচ্চারা চঞ্চল হবে স্বাভাবিক, অত্যধিক চঞ্চল, কারো হয়তো শ্রবণগত সমস্যা রয়েছে, কারোর হয়তো দৃষ্টিগত সমস্যা রয়েছে, তাদের জন্য রেমিডিয়াল টিচিং বাদ দিয়েও বিশেষ শিক্ষক শিক্ষিকার ব্যবস্থা কিন্তু থাকবে। আদারওয়াইজ একটা ছাদের তলায় সমস্ত শিক্ষার্থীকে শিক্ষাদান করতে হবে। বঞ্চিত এবং অবহেলিত শিক্ষার্থী, বিভিন্ন পটভূমি থেকে শিক্ষার্থী, শিখন অক্ষমতা এবং প্রতিবন্ধী শিশুদের প্রয়োজনীয় বিষয়সমূহ, যেটা বললাম যে ট্যালেন্ট, ক্রিয়েটিভ, ডিফারেন্টলি অ্যাবেল লার্নার্স। তাছাড়া এখানে রয়েছে জেন্ডার জায়গাটা নিশ্চয়ই আমরা প্রত্যেকে জানি, জেন্ডার হচ্ছে লিঙ্গ, জেন্ডার লিঙ্গ। আচ্ছা, একটা জিনিস, আরে তোমরা মেয়েরা ক্লাস করছো, এতদূর পরে কি হবে? সে তো বাবা হাতা খুন্তিই নাড়বে, সংসার সামলাবে। ছেলেরা পড়ছে পড়ুক, ওদের তো সংসার চালাতে হবে নাকি, ওদের তো ইনকাম করতে হবে, নাহলে সংসার চলবে কি করে? সংসারটা তো ওরাই চালাবে, মেয়েরা বাড়িতে বসে থাকলেও হবে। এই যে কনসেপ্ট, যে ছেলে মেয়েদের লিঙ্গের ব্যাপারটা, যে জেন্ডার রোলস, জেন্ডার বিয়াস এন্ড এডুকেশনাল যে প্র্যাকটিসেস ব্যাপারটা রয়েছে, বা ইমপ্লিকেশনের যে ব্যাপারটা রয়েছে, বা জেন্ডার স্টেরিওটাইপ, দেখবে সিটিটের ক্ষেত্রে এখান থেকে খুব ভালো প্রশ্ন আসে, জেন্ডার স্টেরিওটাইপ। তো এই যে কনসেপ্টটা, এই যে ধারণাটা যে ছেলেরা চাকরি করবে, মেয়েরা বাড়িতে থাকলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা কি জন্ম থেকে এসছে নাকি? এটা কি জন্ম থেকে আমাদের মধ্যে এসছে? ছোট ছিলাম তখন কি বুঝতাম আমি মেয়ে, বাবা আমি গাড়ি খেলবো না, আমি পুতুল খেলবো, আমি রান্না খেলবো না? এটা কি সমাজ আমাদের মধ্যে ভরে দিয়েছে, একদম গেঁথে দিয়েছে যে মেয়েদের এটা করতে হয়, ছেলেদের ওটা করতে হয়, মেয়েদের এটা করতে নেই, ছেলেদের এটা করতে হয়। এবং সিটেটের ক্ষেত্রে এইটাই প্রশ্ন বেশি আসে যে ছেলেরা কাঁদবে না, মেয়েরা কাঁদলে সেটা ওকে, কি বলতো কনসেপ্ট এটা। এবার অপশন কোয়েশ্চেন অন্যরকম, বা ছেলেরা হচ্ছে ডাক্তারি পড়ুক, ইঞ্জিনিয়ারিং পড়ুক, অসুবিধা নেই, মেয়েদের অত খরচা করে পড়িয়ে কি হবে? এটা এই জায়গাগুলো, এবং তার সাথে জেন্ডার সমাজের দিকটা, জেন্ডার স্কিমাটা আমরা দেখতে পারি, জেন্ডার কনজারভেশন দেখতে পারি, জেন্ডার স্টেরিওটাইপ, এই বিষয়গুলো আমরা পাট করে জেনে নেব। লার্নিং অ্যান্ড পেডাগজিক্যাল লার্নিং, মিনিং, নেচার থিওরি, প্যাভলভ, স্কিনার, থর্নডাইক, গেস্টাল। অনেকক্ষণ ধরে আমি সিলেবাসটা আলোচনা হচ্ছে, আশা করি সিলেবাসের মধ্যে দিয়ে তোমরা অনেকটা বিষয় সম্পর্কে আরো স্বচ্ছ হচ্ছ, যাদের স্বচ্ছতা আছে ঠিক আছে। আচ্ছা, প্যাভলভ, দেখো আমি একটু আগে বলছিলাম যে এই যে থিওরির জায়গাগুলো, সেগুলো আমি শিক্ষা ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করব সেটাও আমাকে মাথায় রাখতে হবে। প্যাভলভ মানে শুধু আমরা জানি কি উদ্দীপক, স্টিমুলাস, রেসপন্স, তাই তো, যে একটা ঘন্টার ধ্বনি বাজবে, কুকুরের লালাক্ষরণ হবে, এইটা আর কি, অনুবর্তন, অপানুবর্তন। স্কিনারের ক্ষেত্রেও তাই, থর্নডাইক, গেস্টাল, আমরা সেটা জানি। তো আচ্ছা, আমাকে শুধু বলো প্যাভলভের তত্ত্বটা আমি শিক্ষা ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করতে পারি, কুইক,
খুব বেশি সময় দেব না, কারণ আমাদের আরো আলোচনা আছে তো আজকে, মানে একটা টপিক তো আলোচনা করতে হবে। তো একটু কুইক বলো যে ডেভেলপটা আমি শিক্ষাক্ষেত্রে কিভাবে প্রয়োগ করতে পারি দেখি। দেখো, বলতেই হবে, বাধ্যবাধকতা নেই, যার মাথায় আসছে সে বলবে, নইলে আমি আলোচনা করে দেবো সংক্ষেপে। আমি শুধু একটু কনসেপ্টটা দেখতে চাই। আচ্ছা আচ্ছা, আর এটা ঠিক আছে, তোমরা ভাবতে থাকো। হ্যাঁ, আজকে তো প্রথম ক্লাস, চিন্তা শক্তি প্রয়োগ করতেই হবে, নইলে কিন্তু হবে না। অলস মস্তিষ্ক কিন্তু চলবে না, চিন্তা শক্তি প্রয়োগ করতেই হবে। একটু তো মানে বিষয়ের ধারণা এবং আরেকটু চিন্তা শক্তি এবং আরেকটু হচ্ছে পূর্বের ধারণা বা আমাদের অভিজ্ঞতা। ডেভেলপ বলেছি তো মানে আমি বলেও থাকি যে সম্ভবত উড়িষ্যা, বাঁকুড়া, আমাদের এই নদিয়া ডিস্ট্রিক্ট কিছু জায়গায় একটা রুলস করা হয়েছে যে একটা ঘন্টা বাজবে, টং টং টং। হয়তো 11টার সময় বাজতে পারে, 12টার সময় বাজতে পারে, 1টার সময় বাজতে পারে, একটা নির্দিষ্ট টাইমে ঘন্টা বাজবে আর বাচ্চারা গিয়ে ছোট্ট জল খাবে, এবং এটা 7 থেকে 8 দিন কন্টিনিউ করা হবে। তারপর মানে বলা হবে যে ঘন্টা বাজছে, জল খেয়ে নাও। এটা কন্টিনিউ কিছুদিন করার পর ঠিক 10-12 দিন পর থেকে দেখা যাবে, অটোমেটিক দেখা যায় যে ঘন্টা বাজার পরপরই বাচ্চারা গিয়ে জল খাচ্ছে, ঘন্টা বাজছে আর বাচ্চারা গিয়ে জল খাচ্ছে। বুঝতে পেরেছো? তো এই যে ক্লাস শুরু হলেই গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম, এই যে একটা রুলস, একটা উদ্দীপক আর এবং প্রতিক্রিয়া, এই যে ব্যাপারটা, বা এই খাবার বেড়েছি খাবে এসো, এই জায়গাগুলো মানে আমাদের জীবনে প্রতিনিয়ত প্যাভলভের তত্ত্ব প্রয়োগ হচ্ছে, প্রতিনিয়ত। এই ঘন্টা পড়ছে, পেয়ার হবে, চল চল জনগণ মন অধি, সবটা প্যাভলভ। স্কিনার স্কিনার বিষয়টা আমরা দেখতে পারি। আচ্ছা, এই যে নামটা মুখস্থ করি বা এবিসিডি মুখস্থ করি বা অওয়া মুখস্থ করি, এই জায়গাগুলোও কিন্তু এই তত্ত্বগুলোর সঙ্গে সম্পর্কযুক্ত। অনুশীলন, যেটাকে আমরা বলছি অনুবর্তন, প্রতিদিন অভ্যাস করলে সেটা অনুবর্তন হবে, কিছুদিন গ্যাপ দিলেই অপানুবর্তন হয়ে যাবে। থন্ডাই, গেস্টাল্ট, সামগ্রিক। সামগ্রিক, দেখো সামগ্রিক বিষয়টা আমরাও স্কুলে দেখতাম, আমাদের ম্যাডামরা বলতেন যে কোনো পদ্য বা গদ্য পড়ার আগে আগে সার সংক্ষেপটা পড়ো, আগে সার সংক্ষেপটা পড়ো। আচ্ছা, সার সংক্ষেপ পড়ার অর্থ এই যে বিষয় সম্পর্কে তুমি সামগ্রিক ধারণাটা নাও, সামগ্রিক ধারণা নেবার পর তুমি বিষয়টাকে তুমি পড়ো, তারপরে 4 লাইন পড়ো, তারপরে 5 লাইন পড়ো, তারপরে 6 লাইন পড়ো, সেটা পড়ো। কিন্তু আগে সামগ্রিক ধারণা দিয়ে শিক্ষার্থীকে শিক্ষাদানের কথা কিন্তু বলা হয়েছে। এখন যদি বলি, আচ্ছা তোমরা এটা কি দেখতে পাচ্ছ, তোমরা নিশ্চয়ই বলবে না ম্যাডাম কিছু ডট দেখতে পাচ্ছি, আপনি তো ডট ডট করেছেন, সেটা নয়। তোমরা বলবে যে ম্যাডাম একটা সার্কেল সেট দেখতে পাচ্ছি। মানে আমাদের দৃষ্টি কিন্তু ওই আক্ষাপচে বিষয়গুলোকে অতটা দেখে না, আমাদের সামগ্রিক বিষয়টাই কিন্তু আমরা দেখে থাকি। তো গেস্টাল্ট এই বিষয়টাকেই কিন্তু ইন্ডিকেট করেছে। আচ্ছা চলো, এবারে আমরা দেখবো এগুলো পেডাগজির জায়গা। কনসেপ্ট অফ চাইল্ড সেন্ট্রিক, শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা, শিক্ষক কেন্দ্রিক শিক্ষা, এবং পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা লেভেলস অফ টিচিং, মিনিং, নেচার, ফেজেস অফ টিচিং, লেভেলস অফ টিচিং, এই জায়গা এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, শিক্ষণের অর্থ, প্রকৃতি, পর্যায়, এটাকেও খুব গুরুত্বপূর্ণ। আর কি রয়েছে 5E মডেল, যেটা আমরা জানি, এখান থেকেও কিন্তু ধারণামূলক প্রশ্ন এসে থাকে। আর একটা কি রয়েছে কনস্ট্রাকটিভিজম, নির্মিতিবাদ, তার টাইপস, হ্যাঁ তার টাইপ, তার প্রিন্সিপাল। আচ্ছা, নির্মিতিবাদ কি এক কথায় যদি আমাকে কেউ একটু বলো সংক্ষেপে, এক কথায় নির্মিতিবাদ কি? নির্মিতিবাদ, আচ্ছা তোমরা ভেবে বলতে থাকো, আমি একটু টুক করে বলে দিই। নির্মিতিবাদ হচ্ছে নির্মাণ। আচ্ছা, তাই তো। কনস্ট্রাকটিভিজম, যার বাংলাটা হচ্ছে নির্মিতিবাদ, যেটা হচ্ছে নির্মাণ। কি নির্মাণ করব? আচ্ছা, জ্ঞান নির্মাণ করব। জ্ঞান কোথা থেকে নির্মাণ করব? জ্ঞান নির্মাণ করব, এখানে একটু দিই, পূর্ব অভিজ্ঞতা থেকে। পূর্ব অভিজ্ঞতা থেকে জ্ঞান নির্মাণ হচ্ছে নির্মিতিবাদ। সংক্ষেপে আমরা এটুকু জেনে রাখলাম, ডিটেলসে জানবো। মোটিভেশন আর লার্নিং, ম্যাসলো থিওরি, মোটিভেশন। এই যে প্রতিদিন বলছে এই পড়ো, প্রতিদিন পড়বে, প্রতিদিন এমসিকিউ করবে, প্রতিদিন প্র্যাকটিস করবে। আরে ম্যাডাম বলছে তো কি হয়েছে, আমার ইচ্ছা আমি করবো কিনা, এটা নয়। এবার এই মোটিভেশনে বলা হলো ড্রাইভের কথা। এই ড্রাইভ কি? তাড়না। আচ্ছা, এই তাড়না কি করে? তাড়িয়ে নিয়ে বেড়ায়। কোথায় তাড়িয়ে নিয়ে বেড়ায়?
স্বপ্ন পূরণের দিকে। হ্যাঁ, আমি শুধু ওই যে আমি বলে থাকি ওই যে এপিজে আব্দুল কালাম বলেছিলাম না, স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে দেখি, স্বপ্ন সেটা যেটা রাতের ঘুম উড়িয়ে দেয়। তো এটা কিন্তু একদম প্রযোজ্য এক্ষেত্রে। ড্রাইভ মানে মোটিভেশনের ক্ষেত্রে ড্রাইভ তাড়িয়ে নিয়ে বেড়ায় স্বপ্ন পূরণের দিকে। দেখবে হয়তো আমার একটা রুটিন রয়েছে, আমি এই টাইম থেকে এই টাইমের মধ্যে পড়বো, কিন্তু আমি পড়তে পারলাম না, তখন মনের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয় না, পড়লাম না, আমার 30 মিনিট 1 ঘন্টা লস চলে গেল, আমার পড়া হলো না। এটাই হচ্ছে ড্রাইভ, যেটা আমাকে স্বপ্ন পূরণের জন্য সংগ্রাম করতে সাহায্য করে, লড়তে সাহায্য করে, আমাদেরকে সবসময় মোটিভ করে। মোটিভ আমি আজকে করব, কালকে ভুলে যাবে। মন থেকে যদি না আমরা সম্পূর্ণভাবে তৈরি হই, বা এই তাগিদ যদি আমাদের না থাকে, তাহলে কিন্তু খুব মুশকিল। আর তাগিদটা এক কথা জানো না, একটা খিদে মানে খাবার খিদে নয়, বিরিয়ানি খেয়ে নিলাম পেট ভরে গেলো সেটা নয়, জীবনে দাঁড়ানোর খিদে, স্ট্রাগলের খিদে, সেটা ছাড়া তো খুব মুশকিল। তো যাই, এই বিষয়টা থেকে আমরা এই সমগ্র বিষয়টা জেনে নেব। মেথডস এগুলো আলাদা করে কিছু বলার নেই, ডিসকাশন মেথড, ডিসকভারি, ইন্ডাকটিভ, ডিডাকটিভ, প্রজেক্ট, প্রবলেম সলভিং, সমস্তটা। তার মধ্যে আমি একটু বলে দিই, প্রবলেম সলভিং বা প্রজেক্ট এই জায়গাগুলো কিন্তু হচ্ছে চাইল্ড সেন্ট্রিক। আর যেটা রয়েছে পরে ওই লেকচার মেথড, বলতে পারি আমরা ডেমনস্ট্রেশন, এই জায়গাগুলো মানে মেইনলি লেকচার মেথড, এটা টিচার সেন্ট্রিক। আচ্ছা, ব্লুম ট্যাক্সোনমি, সেটাও আমরা ডিটেলস দেখবো, এই সংক্ষেপে ছোট করে বলা মুশকিল। মাইক্রো টিচিং এবং টিচিং স্কিল, আমরা প্রত্যেকেই প্রশিক্ষণ নিয়েছি, প্রত্যেকেই অবগত মাইক্রো টিচিং, ম্যাক্রো টিচিং এবং টিচিং স্কিল গুলো কি রয়েছে। শিক্ষার্থী কেন্দ্রিক, সমন্বয় সাধন, প্রশ্নকরণ, কৃত কলা, নানা রকম রয়েছে। তোমরা প্রশ্ন করো, কার মনে কি প্রশ্ন জেগেছে প্রশ্ন করো, থোড়ি প্রশ্ন করবে, কারণ প্রশ্ন জাগেনি কারোর মধ্যে। কেন জাগেনি আমি একটা কথা বলি, কারণ সেই জায়গাটা আমি তৈরি করতে পারিনি, বা যে সেই পরিবেশটা আমি দিতে পারিনি, সেই কৌতূহলটা আমি জাগাতে পারিনি, সেই জন্য প্রশ্ন শিক্ষার্থীরা করছে না। সেই জায়গাটা আমাকে তৈরি করতে হবে, শিক্ষার্থীদের চিন্তনমূলক বিষয়টাকে তুলে ধরতে হবে, তারপরে শিক্ষার্থীরা প্রশ্ন করবে। ফরমেটিভ এন্ড সামেটিভ, এই বিষয় সম্পর্কে আশা করি অবগত। ফরমেটিভ, শ্রেণীকক্ষের মধ্যেই শিক্ষক প্রশ্ন করবেন, শিক্ষার্থী উত্তর দেবেন এবং ক্লাসের মূল্যায়নটা হয়ে যাবে, ঠিক আছে। এরা ছোট ছোট মক হতে পারে, ছোট ছোট মকও হতে পারে। আর সামেটিভ কি 6 মাস বা 1 বছর একটা নির্দিষ্ট টাইমের পরে যে মূল্যায়নটা করা হয়, এবং এখানে ভুল করলে কিন্তু আর সংশোধন করা যাবে না, কিন্তু এখানে ভুল করলে সংশোধন করা যাবে। অ্যাসেসমেন্ট লার্নিং, অ্যাসেসমেন্ট অফ লার্নিং, স্কুল বেসড অ্যাসেসমেন্ট, কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন, যেটা সার্বিক নিরবিচ্ছিন্ন মূল্যায়ন, যেখানে কিন্তু মূল্যায়নের কথা বলা হয়েছে। মূল্যায়ন মানে কি? মূল্যায়ন মানে আমরা আগে জানতাম শিক্ষার্থী কতটা ভালো করেছে, কতটা খারাপ করেছে, তার মূল্যায়ন। কিন্তু এই সিসিই বলেছে মূল্যায়ন মানে শুধু কতটা ভালো কতটা খারাপ সীমাবদ্ধ নয়, তাহলে কি সার্বিক মূল্যায়ন। আচ্ছা, সার্বিক মূল্যায়ন কি? শিক্ষার্থীর ক্লাস ওয়ার্ক, শিক্ষার্থীর হোমওয়ার্ক, শিক্ষার্থীর নেতৃত্ব দানের ভূমিকা, শিক্ষার্থীর আদার্স অ্যাক্টিভিটিস, সমস্ত কিছু নিয়ে তাকে মূল্যায়ন করতে হবে। শুধু 90 পেয়ে গেলাম 100-তে, সেটাই তার মূল্যায়ন কিন্তু নয়, যেটা বর্তমানে দেখা হচ্ছে না। বর্তমানে সেটাকে শুধু পরীক্ষা বলবো। এটাকে যদি বলি কিরে পরীক্ষায় কত পেলি, আমি 90 পেয়েছি, এটাকে আমরা পরীক্ষা বলবো। কিন্তু মূল্যায়ন বলতে কিন্তু বর্তমান দৃষ্টিতে সার্বিক মূল্যায়নটাকে গুরুত্ব দেওয়া হবে, যেখানে সামগ্রিক ভাবে তাকে মূল্যায়ন করা হবে। ডায়াগনস্টিক টেস্ট রয়েছে, ডায়াগনস্টিক টেস্টটা হচ্ছে হয়তো ডায়াগনস্টিক মানে দুর্বলতা নির্ণয় করা বা সমস্যাটাকে চিহ্নিত করা। আমরা যদি সমস্যাটাই না বুঝতে পারি, তাহলে তার সলিউশন কি হবে? সমস্যাটাকে চিহ্নিত করা। আচ্ছা, ঠিক আছে, এইটুকু গেল। আমি মোটামুটি অনেকটা টাইম আমরা সিলেবাসে আলোচনা করলাম। তো তাও আমি বলে রাখবো, যদি সিলেবাস রিলেটেড কোনো প্রবলেম হয় সেটাও কমেন্ট সেকশনে আমাকে বলতে পারো। আমি এবার আজকের টপিকে একটু যাই, যেটা আমি আমাদের আজকের আলোচনায় রেখেছি, যেখান থেকে আমি বললাম প্রশ্ন আসেই আসে, সেটা হচ্ছে পেঁয়াজে। যতটা হোক আমি আলোচনা করব। তবে আরেকটা কথা, যদি আবার বারবার বলছি, যদি মনে হচ্ছে এই জায়গাটা আমার ক্লিয়ার হলো না, এখানে আমার সমস্যা রইলো, তোমরা কমেন্ট সেকশনে প্রশ্ন করবে, আমি শেষে উত্তর দেব। তবে এখন আমি শুরু করছি, আশা করি সিলেবাস নিয়ে কোনো প্রবলেম নেই। আচ্ছা, প্রথমেই আমরা পেঁয়াজের তথ্য বলতে যেটা জেনে থাকি, যে জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব হচ্ছে পেঁয়াজের। তো তিনি প্রথম
বা তিনি চিন্তা করলেন যে শিশুর বিকাশের সঙ্গে সঙ্গে তার কি কি বৈশিষ্ট্য আসে, এবং শুধু মানে বিকাশ বলতে তার বয়সগত বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গে। তো জ্যাপিয়াজে ছিলেন একজন সুইস মনোবিজ্ঞানী, এটা আমরা জানি, এবং তিনি বুদ্ধি ও চিন্তার বিকাশ নিয়ে গবেষণা করেন। তিনি প্রত্যেক শিশুদের বুদ্ধি এবং তার চিন্তা নিয়ে বিকাশ মানে গবেষণা করেছিলেন, এবং তাই তিনি ঠিক করেছিলেন যে ব্যক্তির জ্ঞানের বিকাশের সঙ্গে সঙ্গে তার অন্যান্য বিকাশের দিকটা নিয়ে তিনি গবেষণা করেছেন বলে তাকে কিন্তু জেনেটিক এপিস্টেমোলজিস্ট হিসাবে আমরা উল্লেখ করে থাকি, এবং জ্ঞান কিভাবে বিকশিত হয় তার অধ্যয়ন তিনি করেছিলেন। শিশুদের ভুল উত্তরের কারণ বিশ্লেষণ করতে গিয়ে প্রজ্ঞামূলক বিকাশের ধারণা দেন। এবার প্রশ্ন করতে পারি যে শিশুরা কেন ভুল উত্তর দেয়, বা এটা তার করা উচিত ছিল, বা ওটা করতে পারতো, হতেই পারে। আমরা জানি যে বয়সের সাথে সাথে এগুলো কিছু এদিক ওদিক হয়ে থাকে। তো পিয়াজের তত্ত্বের যে মূল ধারণা সেটা হচ্ছে স্কিমা। আচ্ছা, স্কিমা ধারণাটার প্রবক্তা আমরা সব জানি যে 1932 সালে আর্ট বার্টলেট, জানি তো? ঠিক আছে। শিশুর মনের জ্ঞান বা অভিজ্ঞতার সংগঠিত কাঠামোকে স্কিমা বলা হয়, বা আমরা হয়তো এটাও অনেকে মুখস্থ করেছি যে অর্জিত তথ্য সমূহের সংগঠন হচ্ছে স্কিমা। স্কিমাকে শিশুর মনের জ্ঞান বা অভিজ্ঞতার সংগঠিত কাঠামো স্কিমা বলা হয়। দেখো, আমি প্রত্যেকটা জায়গার একটা করে এক্সাম্পল কিন্তু রেখেছি। আর একটা কথা, এই পিয়াজের তত্ত্বটা কিন্তু আমার মনে হয় ভীষণ গভীর, ভীষণ গভীর, তাই এখানে মনোযোগটা কিন্তু একটু বেশি লাগবে। আচ্ছা, এবার বলা হলো যে নতুন অভিজ্ঞতার সাথে স্কিমাও পরিবর্তিত ও বিস্তৃত হয়। উদাহরণ, একটা শিশু পাখি বলতে শুধু চড়ুই বোঝে, পরে কাক, টিয়া ইত্যাদিও পাখি হিসাবে শিখে তার স্কিমা বড় হয়, বা আমরা বলতে পারি সম্প্রসারিত হয়, তাই না? স্কিমা বড় হয় বা সম্প্রসারিত হয়। এতক্ষণ আমরা সিলেবাস সম্পর্কে জানছিলাম, সিডিপি সিলেবাস সম্পর্কে জানছিলাম, এডুকেশনাল সিলেবাস সম্পর্কে জানছিলাম। এটা আমাদের স্কিমার মধ্যে চলে গেছে, এখন আমরা একটা ইম্পর্টেন্ট জায়গা পেঁয়াজি নিয়ে আলোচনা করছি। তাহলে যখন আমরা সিলেবাসের মধ্যে পেঁয়াজিটাকে নিয়ে আলোচনা করছি, তখন আমাদের জ্ঞান সম্প্রসারিত হচ্ছে, হ্যাঁ কি না? হচ্ছে। তাহলে আমরা বলতে পারি স্কিমা সম্প্রসারিত হচ্ছে, হ্যাঁ কি না? হচ্ছে। এবারে আমরা দেখব যে অ্যাডাপ্টেশন। ভালো করে দেখো, অ্যাডাপ্টেশন বা অভিযোজন পিয়াজের মতে মানুষ পরিবেশের সাথে মানিয়ে নিতে দুইটি প্রক্রিয়া ব্যবহার করে। আচ্ছা, অভিযোজন মানে আমরা প্রত্যেকেই জানি অ্যাডাপ্ট করা, বা কিছুকে মানে নিজের সাথে মিলিয়ে নেওয়া, বা বিষয়টাকে বোঝা, যাই বলি না কেন, অভিযোজন আর কি। তো এখানে বলা হচ্ছে যে এবার দুইটি প্রক্রিয়া ব্যবহার করে, একটা হচ্ছে অ্যাসিমিলেশন, একটা হচ্ছে আত্তীকরণ। আত্তীকরণ কি এখানে একটু বুঝবে, আমি কিন্তু প্রশ্ন করব, এই আত্তীকরণ আর অ্যাকোমোডেশনের পার্থক্য কি, খুব ভালো করে মন দিয়ে। কিন্তু আত্তীকরণ হচ্ছে নতুন তথ্যকে পুরনো ধারণার সাথে মিলিয়ে নেওয়া, পুরনো স্কিমার মধ্যে নতুন ধারণা যুক্ত হয়। যেমন শিশু আগে কুকুর দেখেছে, পরে বিড়াল দেখে তাকেও কুকুর বলে। ঠিক আছে, চলো পুঁথিগতটা বাদ দিলাম। অ্যাকোমোডেশন আবার বলছে, এটা অ্যাকোমোডেশনটা আমরা বলতে পারি সহযোজন। ঠিক আছে, আমি এখানে সহযোজন করে দিলাম। নতুন তথ্যের পুরনো ধারণা পরিবর্তন করে যখন পুরনো স্কিমা যথেষ্ট নয়, তখন নতুন স্কিমা তৈরি হয়। পরে শিশু বুঝতে পারে বিড়াল ও কুকুর আলাদা প্রাণী। চলো এই দুটোর পার্থক্যটা আগে আগে বুঝবো, যে এই অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশনের পার্থক্যটা কি। একটু আমাকে যদি একটু কষ্ট করে তোমরা একটু বলো যে তোমাদের এই নিয়ে কনসেপ্টটা কি রয়েছে। আচ্ছা, কগনিটিভ ডেভেলপমেন্ট, ঠিক অনন্যা, একদম। পার্থক্যটা কি দেখো, আমার এর আগে শুনতে হয়েছে ম্যাডাম দুটো তো একই লাগে, তা পার্থক্যটা কি? এখান থেকে কনসেপচুয়াল প্রশ্ন না আমি রেখেছি, দুটো তিনটে তোমাদের সঙ্গে শেষে আলোচনা করব, একদম টোটালি কনসেপচুয়াল। তো সেই জন্য বলছি আগে কনসেপ্টটা ক্লিয়ার করি।
স্টুডেন্ট, আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে। আসলে আমার একটু লোডশেডিং হলো, এখানে ঝড় উঠে এসছে, সেই জন্য কেটে গেছিল। তোমাদেরকে প্রবলেমটা শেয়ার করলাম। এখানে ঝড় উঠে এসছে, লোডশেডিং হয়েছে। আপাতত কি আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে যতটা সম্ভব আমি একটু শুরু করি, হ্যাঁ? কারণ মুশকিল। আচ্ছা, ঠিক আছে, যেটা বলছি পার্থক্যটা একটু দেখবো। এখানে তোমরা কমেন্ট করেছো, সেটা হচ্ছে এই অ্যাসিমিলেশন বা আত্তীকরণ কি কি বলা হচ্ছে? পুরনো ধারণার মধ্যে নতুন জ্ঞানকে যুক্ত করা। দরকার হলে খাতাতে লিখে নেবে। বলছে অ্যাসিমিলেশন বা আত্তীকরণ কি হচ্ছে? পুরনো ধারণায় নতুন তথ্য মিলিয়ে নেওয়া। আত্তীকরণ, মিলিয়ে নেওয়া। পুরনো ধারণার মধ্যে, বিষয়টা বোঝো, পুরনো যে ধারণা, সেই ধারণার মধ্যে আমি নতুন জ্ঞানটাকে আত্তীকরণ করলাম, সেটা হচ্ছে অ্যাসিমিলেশন। অ্যাকোমোডেশনে বলা হলো যে নতুন তথ্যের জন্য পুরনো ধারণা পরিবর্তন করা। এবার অ্যাকোমোডেশন বা সহযোজন, সহযোজনকে ভেঙে ফেলো তো দেখি। সহযোজন মানে সঙ্গে যোজন। সহযোজন হচ্ছে সঙ্গে যুক্ত করা। কি সঙ্গে যুক্ত করছি? এখানে আমি নতুন জ্ঞানটা পুরনো ধারণার সঙ্গে যুক্ত করে দিলাম। আর এখানে আমি যে নতুন জ্ঞানটা পাচ্ছি, এই যে পুরনো ধারণা পরিবর্তন করা। আমি এখানে পুরনো ধারণা পেয়েছিলাম কি, শিশু আগে কুকুর দেখেছে, পরে বিড়াল দেখে তাকেও কুকুর বলছে। কিন্তু অ্যাকোমোডেশনে বলা হচ্ছে যে পুরনো ধারণাকে পরিবর্তন করছে, যে এখানে শিশু বুঝতে শিখবে যে ঠিক আছে, কুকুরেরও 4টে পা, বিড়ালেরও 4টে পা, কিন্তু কুকুর আর বিড়াল দুটো সম্পূর্ণ আলাদা। এখানে কিন্তু বুঝতে শিখবে, কারণ সেই পুরনো জ্ঞানটা এখানে পরিবর্তন হবে। এবং যখন পুরনো স্কিমা যথেষ্ট নয়, তখন নতুন স্কিমা তৈরি হয়। পরে শিশু বুঝতে পারে বিড়াল ও কুকুর আলাদা প্রাণী। বিড়াল ও কুকুর আলাদা প্রাণী। ওকে। আচ্ছা, অর্গানাইজেশন বা সংগঠন, বিভিন্ন স্কিমা বা ধারণাকে সাজিয়ে জটিল চিন্তা করাকে অর্গানাইজেশন বলে। এর মাধ্যমে শিশু ধীরে ধীরে উন্নত চিন্তা করতে শেখে। জানি না তোমরা ঠিকঠাক ভাবে দেখতে শুনতে পারছো? সেটা আমরা তথ্য প্রযুক্তি যুক্ত একদম। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, মোটামুটি দেখাশোনা যাচ্ছে, যতক্ষণ হচ্ছে হোক। বিভিন্ন স্কিমা বা ধারণাকে সাজিয়ে জটিল চিন্তা গঠন করে। আচ্ছা, এর যেটা বললো একদমই তাই, সঙ্গে যোজন ভেঙে নিলাম। আমি আমার প্রয়োজন মতো সঙ্গে যুক্ত করতে পারছি এবং সঠিক জ্ঞানটা এখানে নিচ্ছি, এটা মনে রাখতে হবে। অ্যাসিমিলেশনে যেমন পুরোনো ধারণাটার সঙ্গে আমি যুক্ত করছিলাম, অ্যাকোমোডেশনে আমি নতুন ধারণাটাকে সঙ্গে যুক্ত করে সঠিকভাবে বিষয়টাকে বুঝলাম, সঠিকভাবে এবং নিজের প্রয়োজন হলো। অর্গানাইজেশন হচ্ছে বিভিন্ন স্কিমা বা ধারণাকে সাজিয়ে জটিল চিন্তা গঠন করাকে অর্গানাইজেশন বলে। বা দেখো, জটিল বিষয়টাকে আমরা একটু স্কিপ করতে পারি, এটাকে আমরা একটু স্কিপ করতে পারি। বিষয়টা আমি একটু সহজ করে বলছি। এর মাধ্যমে শিশু ধীরে ধীরে উন্নত চিন্তা করতে শেখে, উন্নত চিন্তা করে। যেমন বই পড়ার সময় বিষয় অনুযায়ী তথ্য সাজিয়ে বোঝা। পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের স্তর সমূহটা আমরা একটু পরে দেখব। বই পড়ার সময় বিষয় অনুযায়ী তথ্য সাজিয়ে বোঝা একটা। তথ্যটাকে যখন আমরা সাজিয়ে বুঝতে পারছি, তখন বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে। আমি জানি না সকলে বিষয়টা বুঝতে পারছো কিনা এই জায়গাটা। সকলের জন্য আমি আর একটা এক্সাম্পল দেব। সকলের জন্য একটা এক্সাম্পল দেখো। আমি এই যে লিখছি, এই দেখো আমি এখানে একটা
বলের ছবি আঁকলাম, আমি এখানে একটা বলের ছবি আঁকলাম, ঠিক আছে। এবার বলটা তো আমরা দেখতে পাচ্ছি, বলটা আমরা দেখতে পাচ্ছি, বা আমি এখানে লিখলাম, তোমরা সেটা স্পষ্ট দেখতে পারলে। এবারে যদি আমি পেনটা এই বলটা আঁকতে গিয়ে আমাকে কি কি করতে হচ্ছে, পেনটা সঠিকভাবে ধরতে হয়েছে, পেন আমি শুধু ধরতে লিখেছি, সঠিকভাবে পেনটা ধরতে হয়েছে, আমাকে দেখতে হয়েছে, আমি লিখে দিই দৃষ্টিগ্রাহ্য, আমাকে ঠিকঠাক ভাবে দেখতে হয়েছে, তাই তো? ভুলভাল করলে তো হবে না। আমি দেখেছি, আমি পেনটা ধরেছি, এবং তারপরে কি হয়েছে, চক্ষু সঞ্চালনগত ক্রিয়াটা করেছি। এইভাবে আমি বলের ছবিটা এখানে কিন্তু আঁকতে পেরেছি। এখানে যদি কোনো ত্রুটি থাকতো তাহলে বলের ছবিটা কিন্তু আঁকা যেত না, বা এই টাইপের একটা এক্সাম্পল আছে বই পড়া, বই পড়া নিয়ে। তো আমাকে একটা বই পড়তে গেলে কি কি করতে হবে, চক্ষু সঞ্চালন করতে হবে, বইটা ঠিকভাবে ধরতে হবে। এই সমস্যাগুলো হলে মানে বইটা ঠিকভাবে ধরতে হবে, চক্ষু সঞ্চালন করতে হবে, বিষয়টা ইয়ে করতে হবে, তারপরে গিয়ে আমি কি করতে পারবো, বইটা পড়তে পারবো। তো বই পড়ার সময় বিষয় অনুযায়ী তথ্য সাজিয়ে বোঝা, এটা হচ্ছে অর্গানাইজেশন। একসাথে কিছু কর্ম একত্রিত করে একটা কর্ম সম্পাদন করা, একসাথে কিছু বিষয় একত্রিত করে একটা কর্ম সম্পাদন করতে পারা হচ্ছে অর্গানাইজেশন। ওকে, আমি এই রিলেটেড একটা এমসিকিউ দেখবো, তখন দেখবে আরো ক্লিয়ার হয়ে যাবে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ, সেন্সরি মোটর স্টেজ, জন্ম থেকে 2 বছর, যেটা কি ইন্দ্রিয় কাজের মাধ্যমে শেখে, অবজেক্ট পার্মানেন্স করে ওঠে। অবজেক্ট পার্মানেন্স কি আমি একটু বলে দিই, যে আমি একটা বাচ্চাকে বললাম, জন্ম থেকে 2 বছরের একটা শিশুকে বললাম, আই যা হুশ, পাখি নেই, হুশ হুশ, খেলনাটা নেই, বাচ্চা কি হয়, সেটাই কি করে, বিশ্বাস করে, তাই তো? সেটাই বাচ্চা বিশ্বাস করে। তো মানে বাচ্চাদের ওই ধারণাটা কখনো গড়ে ওঠে না যে হুশ বললো মানেই সেই খেলনাটা চলে গেল বা সেই খেলনাটা আর নেই, এটা কিন্তু বিশ্বাস মানে সরি করে, মানে ওদের ওই বস্তুর স্থায়িত্ব সম্পর্কে ধারণাটা কতটা শক্তিশালী হয়, যেটা বলা হয় বাচ্চারা মোটামুটি বিশ্বাস করে। বা বলটা নিয়ে তুমি কোথাও লুকিয়ে রাখো, বল নিয়ে লুকিয়ে রেখে বলো যা, বলটা নেই, তখন কি হয়, বাচ্চারা ওটাই বিশ্বাস করে যে বলটা নেই, তাহলে বস্তু স্থায়ী। আর ওরা যেহেতু জন্ম থেকে 2 বছর একটা বাচ্চার সঙ্গে রিলেট করো, সেইটুকু হাত পা ছুড়ে খেলে। ইন্দ্রিয়, ইন্দ্রিয় মানে আমরা জানি জ্ঞানেন্দ্রিয় বা পঞ্চেন্দ্রিয়। কমপ্লিট অপারেশনাল স্টেজ, যেটা 7 থেকে 11 বছর, কিছু না, জাস্ট মনে রাখো, সংক্ষেপে জাস্ট মনে রাখো যে কমপ্লিট অপারেশনাল স্টেজ হচ্ছে মূর্ত সঞ্চালন স্তর। শুধু শিক্ষার্থীরা এখানে দেখে শিখতে পারে, এখানে দেখে শেখে, শুধু সংক্ষেপে এটা মনে রাখো। কংক্রিট অপারেশনাল স্টেজ মানে শিক্ষার্থীরা দেখে শেখে, বিমূর্ত চিন্তা করতে পারে না, বিমূর্ত চিন্তা করতে পারে না, শুধু এইটুকু এখন মাথাতে সেভ করে রাখো। আর ফর্মাল অপারেশনাল স্টেজ বা আনুষ্ঠানিক সঞ্চালন স্তর, বয়স 11 বছরের উপরে, এখানে বিমূর্ত চিন্তা করতে পারে, ফর্মাল অপারেশনাল স্টেজ, ঠিক আছে? বা এটা আমরা আনুষ্ঠানিক সঞ্চালন স্তর বা বিমূর্তটাও বলতে পারি, ঠিক আছে? বিমূর্ত স্তর, যেখানে শিক্ষার্থীরা বিমূর্ত ভাবে কোনো যুক্তি দিতে পারে, বিষয়টাকে নিয়ে ভাবতে পারে, চিন্তা করতে পারে, সেটা হচ্ছে বিমূর্ত। আত্মকেন্দ্রিকতা, এখানে আমি একটু দেখো, তোমাদের এইটুকু নিয়ে কোনো সমস্যা হয়েছে, এটুকু নিয়ে যদি কোনো সমস্যা হয় আমাকে একটু জানাও, যদি এটুকু নিয়ে কোনো সমস্যা হয়। আর এগুলো সমস্তটা আমি নিজের মতন করে বলছি। ইগোসেন্ট্রিজম কি, নিজে, ইগো মানে নিজে, ইগো আত্মকেন্দ্রিকতা। যখন আমি তোমার সাথে গল্প করছি, আজকে আমি তোমার সাথে গল্প করছি, এই জানিস আমার পুতুলটাকে বিয়ে দিয়েছি, আবার আরেকজন বলছে জানিস আমার গাড়িটা না ভেঙে গেছে, আমরা গল্প করছি, যদি 0 থেকে 2 বছরের পর্যন্ত, এর বেশি আর কি গল্প হবে, নতুন কথা শিখেছে, কিন্তু ওরা কিন্তু একে অপরের কথা বুঝতে পারে না, জানিস আমাকে মা মেরেছে, এটা কিন্তু ওরা বুঝবে না বা বলবেও না, ওই মানে শুধু নিজেরটা, মানে একে অপরের বেদনা বুঝবে বা একে অপরের কথা শুনবে, ওই জায়গাটা কিন্তু এখানে নয়। আমার খেলনা তোমার খেলনা, আমার পুতুল
তোমার ঘর, এই আর কি ওদের কথোপকথন, শুধু নিজেরটা নিয়ে। অর্থাৎ শিশু নিজের দিকটাই বোঝে, সে মনে করে সবাই তার মতোই ভাবছে, তার নিজের জগতে সবকিছু। তো ছোট শিশু পাশাপাশি খেললেও তারা আসলে নিজেদের মতো কথা বলে, একে অপরের কথা ঠিক বোঝে। এই আত্মকেন্দ্রিকতা, বস্তুর স্থায়িত্ব যেটা বললাম, চোখের সামনে নেই মানে জিনিসটাও নেই, যা হুশ পাখি নিয়ে গেছে। হয়তো বাচ্চা ফোন নেবে হ্যাও হ্যাও করবে, বাচ্চারা যেটা করে হ্যাও হ্যাও করবে, ফোন নিয়ে ফোনটা হাত থেকে কেড়ে নিয়ে বললে যা পাখি নিয়ে গেছে হুশ, বাচ্চা তাই বিশ্বাস করবে, কারণ সেভাবে যে নিয়ে গেছে মানে সত্যিই পাখি নিয়ে গেছে। বস্তুর স্থায়িত্ব সম্পর্কে বাচ্চারা কিন্তু অত স্টেবল নয়। এটা ডিটেলসটা একটু দেখলেই আমার শিক্ষার্থীদের ক্লিয়ার হয়ে যাবে। সংবেদন চালকমূলক স্তরে শিক্ষাগত তাৎপর্য কিচ্ছু না, জাস্ট মনে রাখো যে 0 থেকে 2 বছরের একটা বাচ্চা কি করতে পারে, সে খেলবে, টানবে, ছিঁড়বে, ফেলবে, এর মধ্যে দিয়ে শিখবে। আবার কি চোখ কোনটা, নাক কোনটা, কান কোনটা, কালার কোনটা, হালকা করে, চাপ দিয়ে নয়, হালকা করে, এটাই শিখবে, বেশি চাপাচাপি নয়। এই তো কনসেপ্ট। আচ্ছা, এবার আমরা একটু হালকা করে দেখে নেব সক্রিয়তা স্তর বা প্রি কনভেনশনাল স্টেজ, যার এজ ডিউরেশন 2 থেকে 7 বছর। বাস্তবতা, শিশু ধীরে ধীরে বাইরের জগতের অস্তিত্ব বুঝতে শেখে। উদাহরণ সে বুঝতে পারে, খেলনা, মানুষ, গাছ সব তার বাইরের আলাদা জিনিস সে বুঝতে পারে। বাস্তবতা। সর্বপ্রাণবাদ, এখান থেকে কিন্তু প্রত্যেকবার মানে বলবো যে বিগত বছরেও প্রশ্ন এসেছিল সর্বপ্রাণবাদ, যে একটা বাচ্চা মাটিতে পড়ে গেছে এবং সে কি করছে, মাটি থেকে মারছে, কেন মারছে, ভাবছে মাটিরও প্রাণ আছে বা মেঝেরও প্রাণ আছে, হ্যাঁ, সেই জন্য সে মাটিকে মারছে। সর্বপ্রাণবাদ বা অ্যানিমিজম। বোঝা গেল? তো আমরা পুতুলকে শাড়ি পরাই, ছোটবেলা পুতুলকে খাওয়াতাম, পুতুলকে ঘুম পাড়াতাম, পুতুলকে সাথে নিয়ে ঘুমোতাম, হ্যাঁ, বা এখনো দেখবে বাচ্চা ব্যথা পেলে আমরা কি করি, মেঝেকে মারি, মেরে দিয়েছি, আর বাচ্চা সত্যি চুপ হয়ে যায়। মানে বাচ্চা ভাবে যে আমাকে মানে মেঝেটা ব্যথা দিয়েছে বা মাটিতে পড়ে গেছে, মাটি ব্যথা দিয়েছে, মাটিকে মেরে দিই, মাটিও তাহলে কি হবে, শান্ত হয়ে যায়, মানে মাটিকেও ব্যথা দেবো। তো ওরা ভাবে যে সবকিছুতেই প্রাণ আছে। কৃত্রিমতায় আর্টিফিশিয়াল, শিশু মনে করে সবকিছু মানুষ তৈরি করে, শিশু ভাবতে পারে মানুষ আকাশ বানিয়েছে বা নদী কেউ তৈরি করেছে, এটা ওকে। তো আচ্ছা, আমাকে একটা কথা বলো, যতটা হয়েছে ততটা নিয়ে কি তোমাদের কোথাও কোনো প্রবলেম আছে? কথা কেটে যাচ্ছে? আচ্ছা, আপাতত এটুকু নিয়ে কোনো প্রবলেম আছে? আমাকে শুধু একটু কষ্ট করে জানাও, এটুকু নিয়ে কোনো প্রবলেম আছে? আচ্ছা, একটা জিনিস করি জানো তো, দেখো, এই এই জায়গাটা না অনেকটা বড়, এবং যদি আমি প্রত্যেকটা জায়গায় দেখো এক্সাম্পল দিয়ে দিয়ে সুন্দর করে বলি তাহলে অনেকটা, তো আমরা এটা 2টো ক্লাসে ভাগ করে নিই। বোঝা গেল? পরের ক্লাসে আমরা বিষয়টা বাকিটা বুঝবো। আপাতত আমরা যতটা ক্লিয়ার করলাম তার মধ্যে থেকে কিছু এমসিকিউ একটু সলভ করে নিই। যতটা ক্লিয়ার করেছি তার মধ্যে থেকে এমসিকিউ কয়েকটা সলভ করি। আর একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, এমসিকিউ সলভ করার আগে আমার এটা রিকোয়েস্টই বলতে পারো, যে যদি শুধু আমি মনে করি যে ম্যাডাম পড়াচ্ছে, এমসিকিউ দেবেন, আমি সেটা পড়ে গিয়ে পরীক্ষায় পাশ করব, আমার পক্ষে সেটা সম্ভব নয়, আমি পারবো না। কিন্তু আমি এটা বলতে পারি যে আমরা যেভাবে কনসেপচুয়াল প্রত্যেকটা ক্লাস করব, তুমি এক্সাম হলে গিয়ে প্রত্যেকটা কোয়েশ্চেন কমন পাবে, কারণ তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে এবং তুমি কনসেপ্ট এমসিকিউ ইজিলি কমন পাবে। যদি আমি বলি প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো যদি তুমি দেখো রিসেন্ট, সেখানে কিন্তু ব্যাখ্যামূলক প্রশ্ন এসেছে, ধারণামূলক প্রশ্ন এসেছে, এবং ব্যাখ্যামূলক প্রশ্নগুলো যথেষ্ট ডিপ থট থেকে দিয়েছে। তো সেই জন্য বলবো যে খুব ভালো করে পড়ো। আর শুধু পেডাগজিটা শুধু পড়ার নামে পড়লাম, মুখস্থ করলাম হবে না, সিরিয়াসলি হবে না। পেডাগজিটা শুধু পড়লে হবে না, আমি কিভাবে প্রয়োগ করতে পারি, প্রয়োগটাও করতে হবে শিক্ষাক্ষেত্রে, যে আমি শিক্ষাক্ষেত্রে আমি কিভাবে প্রয়োগ করবো, আমি একজন টিচার হিসেবে আমি কিভাবে সেটা শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করতে পারি। এই সমস্ত জায়গা মনে হয় যে আমরা করবো, এবং আমি কথা দিচ্ছি যে প্রত্যেকটা জায়গা খুব ডিপলি কি আমরা আলোচনা করবো উইথ এক্সাম্পল। তো প্রত্যেকটা জায়গায় এক্সাম্পল আমি রেখেছি যতটা সম্ভব,
আজকের প্রথম ক্লাসে প্রত্যেকটা জায়গা থেকে তোমরা কিন্তু এক্সাম্পল পাবে। তো ঠিক আছে, তো চলো আমরা কিছু এমসিকিউ সলভ করি। মেঘ ডাকছে। আর রিয়া প্রথমে সব চার পায়ের প্রাণীকে কুকুর বলতো। দেখো আমি আবারও বলছি, ধারণামূলক প্রশ্ন, কনসেপ্ট ক্লিয়ার থাকলে অ্যান্সার সঠিক হবে। পরে সে বুঝতে পারলো বিড়াল ও কুকুর আলাদা প্রাণী। এখানে বিড়াল ও কুকুর আলাদা বুঝতে পারা কোন প্রক্রিয়ার উদাহরণ? আমরা আজকে শুধু প্রথম জায়গাটা এবং সেন্সরি অপারেশনাল স্টেজ, এই জায়গাটা ক্লিয়ার করব। সেন্সরি অপারেশনাল স্টেজ, তাই তো? ঠিক আছে, দেখতে হবে আমাকে তোমাদের যতটা ধারণা স্বচ্ছ হয়েছে তার দিক থেকে আমাকে একটু উত্তর দাও। দেখে নিন, দাঁড়াও। কোনটা? অপশন বি করছো, তাই তো? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। অপশন বি, বাহ! আর কি লাগে? অপশন বি, অ্যাকোমোডেশন। কারণ আমরা অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশনের পার্থক্য কিন্তু বুঝে গেছিলাম। যে কুকুর বলতো, পরে সে বুঝতে পারলো বিড়াল ও কুকুর আলাদা প্রাণী। যদি এটা একটু অন্যরকম থাকতো তাহলে হতো অ্যাসিমিলেশন। কারণ আমরা কিন্তু পুরনো ধারণার মধ্যে নতুনকে সংযুক্ত করিনি। আমরা পুরনো ধারণার সঙ্গে নতুন ধারণাকে সহযোজন করে তারপরে বিষয়টাকে বুঝেছি, তাই না? সহযোজন। তাহলে সঠিক উত্তর হবে কি? অ্যাকোমোডেশন। চলো পরের প্রশ্নটা খুব ধারণামূলক। পরের প্রশ্ন, একজন ছাত্র বিভিন্ন বিষয়ের ধারণা মিলিয়ে একটা সম্পূর্ণ অধ্যায় বুঝতে পারছে। এটা কোন ধারণাকে নির্দেশ করে? আবারও বলছি, এটাও কিন্তু খুব কনসেপচুয়াল একটা প্রশ্ন। তো বলো এটা কি হতে পারে? একজন ছাত্র বিভিন্ন বিষয়ের ধারণা মিলিয়ে একটা সম্পূর্ণ অধ্যায় বুঝতে পারছে, ঠিক আছে। এটা কি হতে পারে? আমি কিন্তু যেটা রয়েছে, যে আমি এই যে একটা বলের ছবি আঁকলাম, বা বল কেন, আমরা বই পড়ছি, তারপরে এই যে আমি কথা বলছি, তোমরা ছাড়ো, এই যে তোমরা অ্যান্সার দিচ্ছ, তোমরা স্ক্রিনের দিকে তাকিয়ে আছো, ফোন করছো, আমার কথাগুলো মন দিয়ে শুনছো, তারপরে কিনা ক্লাসটা অ্যাক্টিভলি হচ্ছে। আচ্ছা, তাহলে এটা সঠিক উত্তর একদম তাই, অর্গানাইজেশন বা সংগঠন। ভেরি গুড। নেক্সট কোশ্চেনটা একটু দেখে নি। শিক্ষক কঠিন গণিতের ধারণা বোঝাতে বাস্তব উদাহরণ ব্যবহার করলেন, ফলে ছাত্ররা সহজে বুঝতে পারলো। এখানে কোন প্রক্রিয়া কাজ করছে বলো তো দেখি? শিক্ষক কঠিন গণিতের ধারণা বোঝাতে বাস্তব উদাহরণ ব্যবহার করলেন, ফলে ছাত্ররা সহজে বুঝতে পারলো এখানে কোন প্রক্রিয়া কাজ করছে। খুব ডিপলি কিন্তু, না ভাবলে কিন্তু পারা যাবে না। আমি যদি ভাবি আমি মুখস্থ করবো, হবে না। না বুঝলে মুখস্থ করে কিন্তু একটা জায়গাও হবে না। আচ্ছা, কেউ বলছে সি, কেউ বলছে বি, আর ওর পাচ্ছি এ। চলো দেখে নি। অবজেক্ট পার্মানেন্স এটা হতে পারে বোকা। অবজেক্ট পার্মানেন্স মানে তো আমি বললাম যা হুশ, মনে পড়ছে না? যে বাচ্চার কাছ থেকে রিমোট, মোবাইল ফোন বা কোনো প্রয়োজনীয় জিনিস আমি কেড়ে নিয়ে বললাম যা হুশ, বাচ্চা ওটাই বিশ্বাস করলো। কারণ বস্তু মানে বস্তুর ধারণা ওদের কাছে ক্লিয়ার নয়। অপশন সি তো একেবারেই নয়, একদমই নয়। কনজারভেশন, সংরক্ষণে আমরা যাইনি, সংরক্ষণও নয়। তাহলে পড়ে রইলে এই দুটো। শিক্ষক কঠিন ধারণা বোঝাতে বাস্তব উদাহরণ ব্যবহার করলেন, ফলে ছাত্ররা সহজে বুঝতে পারলো। এখানে কোনটা সহযোজন মনে পড়ছে? সহযোজন কোনটা? অ্যাকোমোডেশন। তোমাদের মধ্যে থেকেই তো কেউ একজন কমেন্ট সেকশনে লিখলো যে ম্যাডাম, সহযোজন হচ্ছে নিজের সুবিধার্থে কোনো বিষয়কে সংযুক্ত করতে পারা। সেটাই তো, কঠিন ধারণা বোঝাতে বাস্তব উদাহরণ ব্যবহার করলেন, ফলে ছাত্ররা সহজে বুঝতে পারলো। এখানে কোন প্রক্রিয়া কাজ করছে? ছাত্রদের প্রয়োজনে আমি সঙ্গে যুক্ত করলাম, সহযুক্ত যোজন, সঙ্গে যোজন, সহযোজন, যেটা অ্যাকোমোডেশন। ওকে, পরের প্রশ্ন। শিশু প্রথমবার উট দেখে তাকে ঘোড়া বলল, কারণ আগে সে শুধু ঘোড়া চিনতো। এটা কোন প্রক্রিয়ার উদাহরণ? এটা আত্মীকরণ, অভিযোজন, সহযোজন, শ্রেণীবিভাগ। উট দেখে
তাকে ঘোড়া বললো, কারণ আগে সে শুধু ঘোড়া চিনত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা তো বহুত ইজি, একদম টপার টপ উত্তর হবে। স্কিমা হচ্ছে কোন একটা তথ্য, তাই না, কোন একটা জ্ঞান, এবং এই স্কিমা প্রতি মুহূর্তে সম্প্রসারিত হচ্ছে। অপশন এ বলছো তোমাদের সঠিক উত্তর, আত্তীকরণ। ভেরি গুড, অ্যাসিমিলেশন। পরের প্রশ্ন, আচ্ছা এটা আমরা আলোচনায় শেষ প্রশ্ন করছি। শিক্ষার্থী বিভিন্ন সূত্র ও ধারণাকে একত্র করে বড় সমস্যার সমাধান করতে পারছে, এটা কোন ধারণার উদাহরণ বলো? শিক্ষার্থী বিভিন্ন সূত্র ও ধারণাকে একত্র করে বড় সমস্যার সমাধান করতে পারছে, এটা কোন ধারণার উদাহরণ? এটা আমরা কি বললাম, এই যে ক্লাসটা করছি, কি কি প্রয়োজন হচ্ছে? অপশন সি উত্তর চলে এসছে, দেখা যাক। অর্গানাইজেশন, ভেরি গুড, সাংগঠনিকীকরণ, খুব ভালো। তো দেখো, প্রথমেই আমরা আলোচনা করে নিয়েছি অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, অর্গানাইজেশন, ইগোসেন্ট্রিজমটাও করেছে আলোচনা, যে দুটো শিশু যখন কথা বলে নিজেদের নিয়ে কথা বলে, ওদের ভাব দুঃখ কষ্ট ওসব নয়, আমার পুতুল আছে, আমার খেলনা আছে, এটা ওটা সেটা। আর বাস্তবতাও দেখলাম, বাইরের জগতের অস্তিত্ব বুঝতে শেখে, সে উদাহরণ বুঝতে পারে, মানুষ গাছ সব প্রাণবাদ আমরা জানি, অ্যানিমিজম, কারণ বাচ্চা বা শিক্ষার্থী মনে করে যে সব কিছুতে প্রাণ আছে। যেমন এক্সাম্পল আমি রেখেছি, যে পুতুল কাঁদছে, মানে মনে করা হয় পুতুল কাঁদছে বলে মনে করা হয় সূর্য আমার সাথে হাঁটছে, বাবা যেমন আগে আমরা ছোটবেলা ভাবতাম চাঁদ ইস আমার সাথে চাঁদটা হাঁটছে, এগুলো কিন্তু সব সর্বপ্রাণবাদ। আর অবযুক্তিপূর্ণ বিচার কি, যার যুক্তি নেই, সহজ ভাবে বলো, যার যুক্তি নেই সেটাই অবযুক্তিপূর্ণ বিচার। একটা শিশু ঘটনার সাথে অন্য ঘটনা ভুলভাল যুক্ত করছে, আমি কাঁদলাম তাই বৃষ্টি হলো, তাহলে এখন তো আমরা কেউ কাঁদিনি, বৃষ্টি এসছে তো, সাথে ঝড়, সাথে মানে মেঘ ডাকছে। এই যে সহজে মনে রাখার ট্রিক, কি করে মনে রাখবো? কল্পনা এখানে বেশি হয়, যুক্তি এখানে কম হয়। মনে থাকবে? জোরসে মনে মনে সবাই বলো, মনে থাকবে। এখানে কি হয়, শিক্ষার্থীরা কল্পনা বেশি করে, যুক্তি কম দেখায়। হলো। এরপরে দেখো প্রাক সক্রিয়তা স্তর শিক্ষাক্ষেত্রে কিভাবে প্রয়োগ হয় সেটা আমরা দেখব, এবং তার সঙ্গে ডিলে ইমিটেশন, বিলম্বিত অনুকরণ। শিশুরা আগে দেখা কোনো কাজ পরে নকল করতে পারে, যেমন কি চিড়িয়াখানায় গিয়ে বাঘ বা বানরের আচরণ নকল করতে পারে। ডিলে ইমিটেশন, বিলম্বিত অনুকরণ করছে। রূপক অভিনয়, নিজেকে ডাক্তার, শিক্ষক বা বাবা মা ভাবা। ছোটবেলা দেখবে বিশেষ করে মানে ছোট বাচ্চারা, মেয়েরা, বা আমি নিজেও করছি, ওই চুল বানিয়ে গামছা দিয়ে টামছা দিয়ে চুল বানিয়ে টিচার খেলতাম, বা এরকম টাইপের হয় না, অনেকে খেলে, অনেকে ডাক্তার হয়, এখন তো কি সুন্দর পাওয়া যায় বাচ্চাদের খেলনা, কেউ ডাক্তার হয়, ছেলেরা বেশ ডাক্তার হয়, মেয়েরাও হয়, বা আমরা খেলি, নিজেদেরকে একরকম অন্যরকম করে কল্পনা করি। মা সাজি, বাবা সাজি, পুতুলকে পেটাই, কত কিছু করি ছোটবেলা। তো এটা হচ্ছে মেন্টাল অ্যাক্টিং, এটা বাচ্চারা করে থাকে, যেটা পেঁয়াজে একটা শিশুকে নিয়ে মানে তার বিকাশটাকে দেখতে গিয়ে, তার বয়সের সঙ্গে বিকাশটাকে দেখতে গিয়ে এই বিষয়গুলো কিন্তু করে থাকে। অঙ্কন, এই বয়সে শিশুরা ছবি আঁকতে পছন্দ করে, ছবি আঁকার মাধ্যমে তাদের চিন্তা, কল্পনা, মানসিক বিকাশ বোঝা যায়। এটা খুব সোজা, আমি প্রত্যেককে বলবো যখন ডিটেলসটা পড়বে তখন একটা করে এক্সাম্পল অ্যাড করে নেবে। মূর্ত মানে কিচ্ছু না, কংক্রিট অপারেশনাল কিচ্ছু, আমি বলবো কিচ্ছু সব মাথা থেকে ডিলিট করো। শুধু একটা জিনিস মাথায় রাখো, বাচ্চারা যেটা দেখবে সেটা বুঝবে, বা যেটা দেখবে বুঝবে না, বাস। আর কিচ্ছু মাথায় রাখতে হবে না, আমি তো বলছি, যেটা বাচ্চারা শিক্ষার্থীরা দেখবে সেটা বুঝবে, যেটা দেখবে না সেটা বুঝবে না, তাদের মাথায় ঢুকবে না। বোঝা গেল? তো কনজারভেশনে বলা হলো যে একটা রুটিকে গোল করে রাখা হলো, আর একটা রুটিকে লম্বা করে রাখা হলো, লেচি কিন্তু একই, লেচি এক সাইজে, কিন্তু একটাকে আমরা গোল করে বেলেছি আর একটাকে আমরা এরকম লম্বা করে বেলেছি। তো শিশু বুঝতে পারে দুটোতেই সমান আছে। ক্রমপর্যায়ের ক্ষেত্রে ছোট বড় কম বেশি আকার সাজাতে পারে, বইগুলো পাতার সংখ্যা অনুযায়ী পাতলা থেকে মোটা ক্রমে সাজানো, মানে সাজানো ছোট থেকে বড়, সংক্ষেপে দেখবে ছোট থেকে বড়, আর কিচ্ছু মাথায় রাখবে না। ক্রমপর্যায় শ্রেণীকরণ কি, কালার বা
হয়তো আপেল, আম, এগুলোকে আলাদা করে সাজান। ক্লাসিফিকেশন, সেগুলোকে আলাদা করেন। সংখ্যা কি? 3টি চকলেট, মানে শুধু 3 লেখা নয়, সত্যি 3টে আলাদা চকলেট আছে এটা বোঝান। আমি যদি বলি 3, সেটা শিক্ষার্থীরা বুঝবে না। কিন্তু যদি বলি এই দেখো এখানে 3টি অ্যাপেল আছে, সেটা কিন্তু শিক্ষার্থীরা অনেক বেশি ভালো বুঝবে। কারণ কি? প্রথমত এটা মূর্ত। মুখে শুধু 3 বলার থেকে 3টে অ্যাপেল দেখিয়ে যদি বলি 3, সেটা অনেক বেশি কার্যকরী। এর হচ্ছে নাম্বার কনসেপ্ট, বোঝা গেল? এবং বাকিটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। এবার তোমরা আমাকে বলো যে এতক্ষণ যতটা হয়েছে ততটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা। একটু আমি আর একবার জাস্ট ফিডব্যাক নিয়ে নেব, কারণ একটু মানে বজ্রবিদ্যুৎ হচ্ছে এখানে। কতটা হয়েছে তোমরা শুধু আমাকে বলো। এটুকু নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে কিনা? আর পেঁয়াজের তত্ত্বটা দেখো, শুধু 4টে স্টেজ নয়, তার ভাগগুলো রয়েছে। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে প্রত্যেকটা জায়গা একটু ভেঙে ভেঙে করবে। আর প্রত্যেকটা জায়গার এক্সাম্পল রয়েছে। শুধু মাথায় রাখবো, শিক্ষার্থীরা যেটা দেখতে পায় সেটা শিক্ষার্থীরা তাড়াতাড়ি শেখে এবং বিমূর্ত বিষয় মাথার মধ্যে যায় না। আচ্ছা, লাস্টে রয়েছে স্তর বা ফর্মাল অপারেশনাল স্টেজ। বিমূর্ত বিষয়টাকে তারা মাথাতে নিতে পারে, বিমূর্ত বিষয়টাকে তারা কল্পনা করতে পারে, তারা যুক্তি দিতে পারে। যদি বলি আচ্ছা বলো তো, মানুষ যদি উঠতে পারতো তাহলে তুমি কি করে স্কুল যেতে? ওরা কি বলবে? স্যার ম্যাম উড়ে উড়ে স্কুল যেতাম। একে কিন্তু ওরা কল্পনা করতে পারে, এটা উড়ে উড়ে স্কুল যেত, এটা ওরা কল্পনা করতে পারে, ওরা যুক্তি দিতে পারে, ওরা ভাবতে পারে। এটা হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ। যেখানে যুক্তি আছে, বিমূর্ততা আছে, সেটা যৌক্তিক। যেখানে যুক্তি নেই, যেটা মানে যুক্তি ছাড়াই বলতে পারো, বা যেটা বিমূর্ত, মানে মূর্ত জিনিসই শুধু বুঝতে পারে, সেটা হচ্ছে আমাদের কংক্রিট অপারেশনাল স্টেজ। এই বিষয়টাই। আর এখানে আলাদা করে আর কিচ্ছু বোঝার নেই। আর যতটা বাদ রইলো ততটা কিন্তু আমরা পরের ক্লাসে আলোচনা করব। আর তোমাদের কথা কেটে যাচ্ছে, আমি বুঝতে পারছি যেটা এখানে মানে বজ্রবিদ্যুৎ সহই বৃষ্টি হচ্ছে, তার সাথে খুব ঝড়, লোডশেডিং। আমি জানি এই কথাগুলো আমি বেকার বলছি, তাও প্রবলেমটা শেয়ার করে দিলাম। হঠাৎ করে লোডশেডিং, মোবাইলের নেট একটু অন করে আমি ক্লাসটা লাস্টে মানে শেষের দিকে সেইভাবে এগোচ্ছি, যার জন্য হয়তো কথাটা একটু কেটে কেটে যাচ্ছে। তাড়াতাড়ি চ্যাপ্টার গুলো খুব এইভাবেই পড়াবো। সিলেবাস শেষ করার দায়িত্ব তো আমার, সেটা নিয়ে একদম তোমাদের চাপ নিতে হবে না। টপিক শেষ করা, সেটা কনসেপচুয়ালি আমার বোঝানোর দায়িত্ব আমার। কিরকম এমসিকিউ আসবে সেই ধারণা করে দেওয়ার দায়িত্ব আমার, বা এমসিকিউ তৈরি করে দেওয়ার দায়িত্ব আমার। তো প্র্যাকটিস করার দায়িত্ব তোমাদের, পড়ার দায়িত্ব কিন্তু তোমাদের, বোঝানোর দায়িত্ব আমার, এবং কোন কোন জায়গাগুলো থেকে এমসিকিউ আসে সেগুলো মার্ক করে দেওয়ার দায়িত্ব আমার। আর যে নোটস গুলো আমাদের দিক থেকে দেওয়া হবে, সেটা কিন্তু বোথ ল্যাঙ্গুয়েজে, বাংলা এবং ইংলিশ উভয় ল্যাঙ্গুয়েজে মানে তোমরা নোটসটা পাবে, যাতে করে শিক্ষার্থীরা টেট এবং সিটেট দুটো পরীক্ষার জন্য একদম ফুল প্রিপেয়ার হয়ে যায়। দুটো পরীক্ষার জন্যই শিক্ষার্থীরা ফুল প্রিপেয়ার হয়ে যাবে। বোঝা গেল? আবারও বলছি, শুধু এমসিকিউ মুখস্থর জন্য আমি পারবো না, আমি ব্যর্থ। কিন্তু যদি বলো বুঝে বুঝে ক্লাস করব, এক্সাম্পল দিয়ে দিয়ে ক্লাস করব, নিজেকে ওই জায়গায় বসিয়ে বুঝিয়ে ক্লাস করবো, যেমন বললাম এডিকশন, বা তুমি এই পেঁয়াজেরটাই ভাবো না, এই পেঁয়াজেরটাই ভাবো। আমরা তো ছোটবেলা ভাবতাম যে সবকিছুতে প্রাণ আছে, চাঁদ আমাদের সাথে হাঁটছে, এগুলো কি গল্প কথা? যদি এভাবে বুঝে বুঝে আমরা পড়ি, তাহলে কোনো এমসিকিউ আর আনকমন থাকবে না। ওকে? তো যেহেতু তোমাদের কোনো প্রবলেম নেই, সেহেতু আমি এখানেই শেষ করব। আর একটা রিকোয়েস্ট, পিডিএফ তোমাদের কাছে যাবে, পিডিএফটা তোমরা পড়বে। পিডিএফ পড়ার পর যদি কোথাও কোনো প্রশ্ন জাগে, কোথাও বুঝতে অসুবিধা হয়, সেই জায়গাটা মার্ক করে রেখে দেবে। পরের লাইভ ক্লাসে জিজ্ঞেস করবে যে এই জায়গাটা বুঝিনি, আপনি আবার ক্লিয়ার করে দিন, আবার বুঝিয়ে দিন। ওকে? কিন্তু পড়ে তো মানে বিষয়টা বুঝতে হবে। তো আজ এই পর্যন্তই, আমি এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে কিন্তু পরের ক্লাসে। তোমরা ততক্ষণ পর্যন্ত পিডিএফটা বুঝে বুঝে পড়ো,
কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করো। আবারও বলছি, নোটস বোথ ল্যাঙ্গুয়েজে প্রোভাইড করা হবে এবং পুরোপুরি তৈরি করার দায়িত্ব আমাদের। গুড নাইট সকলে, সকলে সুস্থ থাকো এই প্রার্থনা করি। হ্যাঁ, পিডিএফ পেয়ে যাবে, কোনো চাপ নেই, পিডিএফ পেয়ে যাবে এবং বোথ ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। স্যার আপনি কি আছেন? হ্যাঁ ম্যাডাম, ক্লাস শেষ হয়ে গেছে? হ্যাঁ স্যার শেষ করুন স্যার, বজ্রবিদ্যুৎ হচ্ছে, বৃষ্টি পড়ছে, লোডশেডিং। ঠিক স্যার ম্যাডাম, আচ্ছা থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আমি একটু তোমাদের গ্রুপটা ওপেন করে দিচ্ছি, যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো। দেখো গ্রুপটা ওপেন আছে, যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইল। গ্রুপটা ওপেন আছে দেখো, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমরা একটু ফিডব্যাক শেয়ার করো। একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো। এগুলো লিখো না, আমি একটু বারণ করি যে ভালো, খুব ভালো, দারুণ, এগুলো থেকে কিছু এগুলো লিখো না। আমি বলবো সবার লেখার দরকার নেই, আমাকে ফিডব্যাক শেয়ার করতে হবে, এতে পয়েন্ট হচ্ছে কোনো ব্যাপার নেই। একটু যদি একটা দুটো সেন্টেন্স লেখো, ওরা কিছু বলা যায় না। একটু যদি একটা সেন্টেন্স একটু তোমার ফিডব্যাক শেয়ার করো। আমি জানিয়েছি ক্লাসগুলো রেকর্ডিং বা পিডিএফ নোটস কিভাবে পাবে সব বলে দিচ্ছি। আমি 2 মিনিট বন্ধ করে দেবো, একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট করবো। একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট করবো। একটা দুটো সেন্টেন্স ফিডব্যাক শেয়ার করো। একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো। আপনার একটু গ্রুপটা বন্ধ করে দেবো, দেন আমি কোডে চলে আসছি। জানিয়ে রাখি যে বিগত ক্লাসগুলোর ক্ষেত্রে বা কিভাবে পাবেন জানিয়ে দিই। যেটা বলার যে শুধুমাত্র টাইপ করে পাঠাবে, এই জায়গাটা সবার কমন, আশা করি সবাই বুঝে গেছো। কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, এটা বারবার বলা হয়, ইমেজ পাঠাবে না, তাহলে তোমার কাছে কিন্তু কোনো কিছুই যাবে না, তুমি কোনো কিছুই পাবে না। আর বলে রাখি যে তোমাদের অলরেডি 5 দিন ক্লাস হয়ে গেল, আজ হচ্ছে ষষ্ঠ দিনের ক্লাস, মানে ভুল বললাম, আজ 5 দিনের ক্লাস হয়ে গেল, আগামীকাল ষষ্ঠ দিনের ক্লাস। মনে রাখবে আগামীকাল ক্লাস কিন্তু সন্ধ্যে 7টা থেকে থাকবে, ঠিক আছে? আগামীকাল ক্লাস সন্ধ্যে 7টা থেকে থাকবে। তো আগামী ক্লাসে মূলত রয়েছে অঙ্ক। তো অঙ্ক আমাদের যেটা মূল জায়গা, যেটা সেটা আমরা মোটামুটি জানি, প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট সায়েন্স বা সিটেট পেপার 1 পেপার 2 বলো, ইভেন ঝাড়খণ্ডের সব জায়গাতেই আমাদের অঙ্কের এটা রয়েছে। তো আমাদের এটা করতে হচ্ছে। নেক্সট যেটা বলার, আমি বলে রাখি যে আগামীকাল ক্লাসের গুরুত্ব একদম অন্যরকম, মানে এই 5 দিন যে ক্লাসগুলো করলে আর আগামীকাল ক্লাস, এটা সম্পূর্ণ অন্যরকম গুরুত্ব। মূলত 3টে গুরুত্বপূর্ণ জায়গা থাকছে আগামীকাল ক্লাসে, এর মধ্যেই রয়েছে কিভাবে বিগত দিনের পিডিএফ নোটস গুলো পাবে। একটু শুনে নাও। প্রথম কথা, আগামীকাল আমরা ম্যাথ নিয়ে ডিটেলসে ডিসকাস করবো। প্রথমে বলে রাখি আগামীকাল ক্লাসে আমি নিজে থাকবো অঙ্কের ক্লাসে, ওই সাবজেক্টটা আমি জানি। তো আগামীকাল অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, মানে সেটা টেট বলো, সিটেট বলো, মানে বোথ প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট, তাদের সিলেবাস কি রয়েছে,
প্রাইমারি সিলেবাস বা আপার প্রাইমারি সিলেবাসের আলাদা কোথায় বা কি এইরকম, মানে যা যা রয়েছে পুরো সিলেবাসটা কিভাবে আমরা মার্চ করতে পারি সিলেবাস গুলোকে, ইভেন কেমন টাইপের কোশ্চেন আছে প্রিভিয়াস ইয়ারে কেমন ধরনের কোশ্চেন এসছে সেগুলো নিয়ে আমরা আগামীকাল ক্লাসে ডিটেলসে ডিসকাস করব ডিটেলসে। তো এটা গেল আগামীকাল ক্লাসের মূল জায়গা, যেটা ম্যাথের ক্লাস সাবজেক্ট। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ জায়গা, যেটা প্রথম দিন আবার বলে আসছি, যেটা তোমরা বারবার জিজ্ঞাসা করছো, যে আগামীকাল ব্যাচে মানে আগামীকাল ক্লাসে নতুন ব্যাচ নিয়ে ডিটেলসে জানিয়ে হবে, যে আগামীকাল যে নতুন ক্লাস হবে, সরি আগামীকাল যে নতুন ব্যাচ ক্লাস হবে অঙ্কের ক্লাস, সেই অঙ্কের ক্লাসে নতুন ব্যাচ সম্পর্কে ডিটেলসে জানিয়ে হবে, যে নতুন ব্যাচের তোমার অ্যাডমিশন প্রসেস কি রয়েছে বা কিভাবে অ্যাডমিশন নেবে, কোর্স ফি কি হবে। কোর্স ফির ক্ষেত্রে বলে রাখি, কোর্স ফি থাকবে সর্বনিম্ন, মানে সর্বনিম্ন বলে যে না বুঝলে আমি তাও বলে দিচ্ছি, মানে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ছেড়ে দাও, একদম নিম্নবিত্তের ছেলে মেয়েটাও যাতে পড়ার সুযোগ পায়, কোর্স ফি যেন বাধা না হয়, ঠিক এতটাই কম কোর্স ফি থাকবে। লেন্দি ডিউরেশন, মানে একটা লম্বা ডিউরেশনের কোর্স থাকবে, মানে যার মধ্যে প্রাইমারি আপার প্রাইমারি সিটেট ঝাড়খণ্ড টেট সবকিছু কভার হবে। এর মধ্যে হিন্দি গ্রামার ক্লাস থাকবে, যেটা আমাদের ঝাড়খণ্ড টেটের জন্য দরকার, হিন্দি গ্রামার ক্লাস থাকবে। আবার বলছি, এই সমস্ত কিছু মিলিয়ে যখন কোর্স ফির সাথে মেলাবে দেখবে মিলছে না। তোমার পরিচিত যে সমস্ত মেজর সেজো ইনস্টিটিউট রয়েছে তাদের যে কোর্স ফি থাকে তার তুলনায় অনেক কম কোর্স ফি থাকবে। আর যদি কোয়ালিটি এডুকেশন বলো, তাহলে তুমি যাদেরকে বড় মনে করো, বদ্দা মনে করো, তারাও ধারে কাছে পৌঁছাতে পারবে না। সাবজেক্ট ওয়াইজ আলাদা ফ্যাকাল্টি থাকবে, কোনো একজন ফ্যাকাল্টি একাধিক সাবজেক্ট পড়াবেন না। তোমরা মোটামুটি এখানে দেখে নিয়েছো আমাদের যেগুলো আরো গুরুত্বপূর্ণ সাবজেক্ট, বাংলা, এনভায়রনমেন্ট, যেগুলো আমাদের এতে রয়েছে প্রাইমারি টেটে আলাদা ফ্যাকাল্টি থাকবে, তুমি তাদেরকে দেখোনি এখনো পর্যন্ত। আপার প্রাইমারি টেটের মধ্যে আমরা যেমন হিস্ট্রি বলো, পলিটি বলো, আলাদা ফ্যাকাল্টি থাকবে, জিওগ্রাফি তোমরা দেখেছো। এছাড়া তোমার বায়োসায়েন্সে দেখেছো, ফিজিক্যাল সায়েন্স আলাদা ফ্যাকাল্টি থাকবে। আগামীকাল আমি ম্যাথে থাকবো, কিন্তু আমি বাদ দিয়ে আরো দুজন ফ্যাকাল্টি, অর্থাৎ ম্যাথে টোটাল আমাকে ধরে তিনজন ফ্যাকাল্টি থাকবে, তিনজন ফ্যাকাল্টি থাকবে শুধু ম্যাথে। হিন্দি গ্রামার বললাম এর মধ্যে থাকবে, এর মধ্যে স্ট্যাটিক জিকে পার্টটাও করিয়ে দিতে হবে। স্ট্যাটিক জিকে বিভিন্ন রকমের যে সমস্ত আমাদের স্টেট লেভেলের যে পরীক্ষাগুলো হয় সেখানে থাকে, মানে দেখবে আমাদের এই যে ঝাড়খণ্ড টেট, ওদের প্রাইমারি টেটের যে পার্টটা, মানে যেটাকে ঝাড়খণ্ড টেট পেপার অন বলা হচ্ছে, ওখানে দেখবে যে সাবজেক্টটা রয়েছে আমাদের যেমন এনভায়রনমেন্টাল স্টাডিজ, জেনারেল নলেজ অ্যান্ড এনভায়রনমেন্ট এইরকম রয়েছে। ওখানে এই স্ট্যাটিক জিকে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে স্ট্যাটিক জিকে একমাত্র ওই জায়গাটায় দিতে পারে, ঠিক আছে। তো এই স্ট্যাটিক জিকের পার্ট গুলো বিভিন্ন রামসার সাইট যেগুলো এই রকম টাইপের, ঠিক আছে। আমাদের রাজ্য পশুর নাম কি, রাজ্য প্রাণীর নাম কি, রাজ্য ফুলের নাম কি, এগুলো সব স্ট্যাটিক জিকের মধ্যে চলে আসে। তো এই ক্লাসগুলো সম্পূর্ণ, আবারও বলছি, সাবজেক্ট ওয়াইজ আলাদা ফ্যাকাল্টি থাকবে। আগামী ক্লাসে আমি এগুলো একদম লিখিত আকারে, এরকম লিখিত আকারে তোমাদের সাথে শেয়ার করে দেবো। একই রকম ভাবে যে সাপ্তাহিক ক্লাস রুটিন কি রয়েছে, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন, ক্লাসের টাইমিং, ক্লাসের ডিউরেশন, কোর্সের ডিউরেশন, এ টু জেড আমি লিখিত আকারে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আবার বলছি, একদম ইনিশিয়াল স্টেজে যে এই যে তোমরা দুটো প্রবলেম এখন ফেল করছো, তোমরা মাইক্রোফোন অন করতে পারো না, যেটা লাইভ ক্লাস যখন আমাদের শুরু হবে নতুন ব্যাচ, সেখানে তোমাদের মাইক্রোফোন খোলার সম্পূর্ণ পারমিশন থাকবে। তুমি চাইলে যে কোনো সময় যে কোনো কোশ্চেন তুমি স্যার বা ম্যাডামকে সরাসরি কোশ্চেন করতে পারবে, তোমার ডাউট লাইভ ক্লাসের মধ্যে ক্লিয়ার করতে পারবে, কমেন্ট বক্সে লেখার দরকার পড়বে না। দ্বিতীয়, সিক্রেট কোড বলে কোনো কিছু থাকবে না, ঠিক আছে। নেক্সট চলে আসি আগামীকাল যেটা লাস্ট গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে মাস্টার সিক্রেট কোড। এতদিন ধরে আমরা সিক্রেট কোড শেয়ার করছি, আগামীকাল ক্লাসে মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে, যার সাথে বিগত যে ক্লাসগুলো যেমন বায়োসায়েন্স, ইংলিশ বা জিওগ্রাফি এই ধরনের যে ক্লাসগুলো হয়ে গেছে তাদের রেকর্ডিং বা পিডিএফ নোটস তুমি আরো একবার পাবে এই মাস্টার সিক্রেট কোডের সাহায্যে। মনে রাখবে, এটা দ্বিতীয় তথা লাস্ট চান্স থাকবে তোমার কাছে। তাহলে এই তিনটে গুরুত্বপূর্ণ জায়গা, অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। দ্বিতীয় বললাম নতুন ব্যাচ, জেনে রেখো নতুন ব্যাচে লিমিটেড নাম্বার অফ স্টুডেন্ট থাকবে। তোমরা এখনো যতজন স্টুডেন্ট রয়েছো এর 1/3 স্টুডেন্ট থাকবে। আবারও বলছি, যতজন স্টুডেন্ট রয়েছো তার 1/3 স্টুডেন্ট থাকবে। অর্থাৎ তুমি অ্যাডমিশন মানে পেমেন্ট করলেই যে ভর্তি হতে পারবে একদম কিন্তু সেটা না, গরুর গোয়াল নয়, এটা একদম লিমিটেড স্টুডেন্ট থাকবে। ওই যে বললাম যে তুমি লাইভ ক্লাস সরাসরি কমিউনিকেট করতে পারবে, যে এরকম টাইপের কোনো কিছু হবে না, ঠিক আছে। ক্লাস অতি ধৈর্যের সাথে একদম জিরো থেকে বেসিক থেকে ক্লাস হবে। আর
যেটা বললাম যে আগামীকাল ক্লাসে আমি এগুলো সব শেয়ার করে দেবো। কোর্স কি রয়েছে, ক্লাস সাপ্তাহিক ক্লাস রুটিন কি রয়েছে, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন, ক্লাসের টাইমিং, ক্লাসের ডিউরেশন, কোর্সের ডিউরেশন, A to Z আমি আগামীকাল ক্লাসে তোমার সাথে ডিটেলস লিখিত আকারে শেয়ার করে দেবো। তৃতীয় যেটা বললাম মাস্টার সিক্রেট কোড, যার সাহায্যে বিগত সমস্ত ক্লাসের রেকর্ডিং এবং PDF নোটস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে, সবকিছু একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। নেক্সট যেটা বলা, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো ফরম্যাটে পাঠাবে না। নিচে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আর সিক্রেট কোড প্রতিবার পাল্টাবে, সিক্রেট কোড প্রতিবার পাল্টাবে। আমি সবাইকে বলবো, দেখো ধৈর্য রাখতে না পারলে ক্লাস না, অ্যাকচুয়ালি ক্লাস শেষ হওয়ার সময় আছে 7:30, তারপরে যদি 2 মিনিট সময় নিই ফিডব্যাকের জন্য 7:32, এখন 7:34 বাজে। যদি মনে হচ্ছে না খুব হচ্ছে, আমি তোমার কাছে অল্টারনেটিভ অপশন রয়েছে কিন্তু করে চলে গেলাম, এগুলো আমাকে বলতে না হয়। প্লিজ এই ব্যাপারটাকে মানে সম্মান করতে শেখো। যদি মনে হচ্ছে না এটা সম্মান করার মধ্যে কিছু খুঁজে পাচ্ছ না, তাহলে তুমি জানো কি করতে হবে। স্পষ্ট কথা একদম স্পষ্ট হয়ে বলা পছন্দ করি। কোড হচ্ছে এটা, আই এম দ্য বেস্ট, আর নাম্বারটা হচ্ছে 6291515880, 6291515880। দয়া করে কমেন্ট বক্সে মেসেজ করে আমার দায়িত্ব দায়বদ্ধতা মনে করাবে না প্লিজ। তোমার অনেক কাজ রয়েছে, সেটা তুমি করো, তুমি কষ্ট করে আমার দায়িত্ব দায়বদ্ধতা মনে করাবে না প্লিজ। এটা বারবার বলতে না হয়, এই ভদ্রতা এই সৌজন্য দেখো, এটা এটা করার কোনো দরকার নেই যে তুমি আমাকে কমেন্ট বক্সে মেসেজ করে বলে দিচ্ছ যে কোডটা দিন, এগুলো বলার দরকার নেই। তুমি না বললেও সবকিছু চলে আসবে। ক্লাসের টাইমিং আমি জানিয়ে দেবো, 6টায় ক্লাস থাকবে না, সন্ধ্যে 6টায় ক্লাস থাকবে না, এরপরই ক্লাস থাকবে। আমি জানিয়ে দেবো আগামীকাল, এগুলো আমি তোমাদের সাথে লিখিত আকারে শেয়ার করে দেবো, একটু ধৈর্য রাখো। আগামী আমি তো বললাম যে আগামীকাল 7টা থেকে ক্লাস শুরু হবে, 8:15 পর্যন্ত থাকবে তোমার এই ম্যাথের ক্লাসটা। মানে যেহেতু আগামীকাল সাবজেক্টটা হচ্ছে ম্যাথ, তো প্লিজ এখানে কোড লিখো না। অনন্যা করগুপ্তা, এতটুকু বোঝার চেষ্টা করো। আমি বিশ্বাস করি যে তুমি এনাফ ম্যাচিওর, মানে ম্যাচিওর বললে আমরা কম বলবো, এনাফ ম্যাচিওর। তো প্লিজ এখানে কোনো কিছু শেয়ার করো না, এটা বোঝার চেষ্টা করো প্লিজ বাবা, এটা বোঝার চেষ্টা করো। আমি সবাইকে বলছি এগুলোকে বোঝার চেষ্টা করো। তো যেটা বলছিলাম যে ক্লাসের টাইমিং বা যা আমি তো বললাম A to Z, মানে তোমার কোনো কোশ্চেন থাকবে না। আমি যেহেতু কোনো কিছু না দেখে বলছি, তাই আগামীকাল এগুলো সব একদম টু দা পয়েন্ট করে লেখা থাকবে সবকিছু, যে ক্লাসের টাইমিং, উইকলি কতগুলো ক্লাস থাকবে, সবকিছু তোমাদের কাছে থেকে যাবে। ঠিক আছে, নাম্বার তো দেওয়া আছে, ওই নাম্বারেও যোগাযোগ করতে পারো। আর আগামীকাল আমি নতুন নাম্বার দিয়ে দেবো, মানে যে নতুন ব্যাচ শুরু হবে তাদের জন্য নতুন নাম্বার থাকবে, যে নাম্বারটা এখনো পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করা হয়নি। অর্থাৎ সেই নাম্বার থ্রু দিয়ে নতুন ব্যাচের স্টুডেন্টদের সাথে কমিউনিকেশন থাকবে, একদম 24x7 আওয়ার্স তোমার সাথে কমিউনিকেশনের সুযোগ থাকবে। 24x7 আওয়ার্স, যে যে কোনো সমস্যা তুমি আমার সাথে সরাসরি কথা বলতে পারবে বা হোয়াটসঅ্যাপ করে জানাতে পারবে, এবং সেগুলোর ক্ষেত্রে খুব ফাস্ট রিপ্লাই পাবে। ওই যে বললাম তার জন্য আলাদা নাম্বার, যে ওই নাম্বারগুলো মূলত পুরো পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য থাকে। তো সেখানে যখন তুমি মেসেজ করবে, হয়তো আমি এরকম ভাবে ক্লাসে রয়েছি, আমি হয়তো আরো 1 ঘন্টা ক্লাসে থাকছি, তো আমি যখনই ক্লাস শেষ করবো ঠিক তার পরের মুহূর্তে দেখবো তোমার কাছে রিপ্লাই যাচ্ছে, বা হয়তো সেটা মনে হচ্ছে না আরো ডিটেলসে বলার দরকার, আমি তোমাকে কল ব্যাক করে নেবো। তো এই জন্য বলছি যে তোমাদের জন্য আলাদা নাম্বার থাকবে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এই নাম্বারটা তোমাদের গ্রুপেও নেই, একদম নতুন নাম্বার, ওটা শুধুমাত্র এই পেইড স্টুডেন্টদের জন্য। একটু সেই পর্যন্ত ধৈর্য রাখো, অপেক্ষা করো। আবার বলছি আগামীকালের সমস্ত কিছু তোমাদের সাথে A to Z লিখিত আকারে শেয়ার করে দেবো, কোনো কিছু বলার দরকার নেই, কোনো কিছু তোমাকে মনে করার দরকার নেই, আমি তোমাদের সাথে লিখিত আকারে শেয়ার করে দেবো। একটু সেই পর্যন্ত অপেক্ষা করো। আবার বলছি 7টা থেকে ক্লাস শুরু হবে, 7টা থেকে 8:15 পর্যন্ত ম্যাথ ক্লাস নিয়ে থাকবো। 8:15 পর নতুন ব্যাচ নিয়ে বলবো, মোটামুটি 12 থেকে 15 মিনিট আমি সময় নেবো। তার মধ্যে ধরো 7:30, এবং একদম শেষে মাস্টার সিক্রেট, সেটা শেয়ার করতে 1-1.5 মিনিট 2 মিনিট সময় লাগতে পারে, তার বেশি না। তো এই থাকবে আগামীকাল এই এন্টার 1.5 ঘন্টা ক্লাস। না আবারও বলছি মাপা 1.5 ঘন্টা ক্লাস থাকবে, 7টা থেকে 8:30 পর্যন্ত। ঠিক আছে, ত্রিপুরা থেকে প্রচুর স্টুডেন্ট আছে, প্রচুর। মানে তুমি শুধু টেটের ব্যাচে কেন, তুমি যদি এই যে সেন্ট্রালের যে ব্যাচ গুলো হয়, EMRS, NVS, KVS, এই টাইপের যে ব্যাচ গুলো, রেল, প্রচুর স্টুডেন্ট আছে ত্রিপুরা থেকে, আসাম থেকে 2-1 জন আছে। এছাড়া বাঙালি, মানে পিওর বাঙালি যাদের বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল,
কিন্তু কাজের সূত্রে বা বিবাহ সূত্রে সে অন্য স্টেটে থাকে, মানে সেটা হতে পারে তোমার সাউথে হতে পারে, নর্থে হতে পারে, এরকম। তুমি এর মধ্যে এন্টায়ার ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্টুডেন্ট পাবে, যতগুলো জেলা রয়েছে, একদম কোচবিহার থেকে একদম কাকদ্বীপ পর্যন্ত, মানে সাউথ চব্বিশ পরগনা, সবকিছু পাবে এর মধ্যে। আমি তো বললাম সবাই এর মধ্যে, তুমি সবাইকে পাবে, সবাইকে। ঠিক আছে, তো একটু সেই পর্যন্ত ধৈর্য রাখো, ওয়েট করো। আমি টেট সোশ্যাল স্টাডিজ এক্সাম দেবো, ম্যাথ আমার নেই। দেখো এই কোর্সের মধ্যে সবকিছু থাকবে। আমি কেন এটাকে রাখি আমি তোমাকে বলে রাখি, ভালো করে একটা মিনিট আমার সময় দাও, আমি বলে দিচ্ছি। দেখো অনেকে রয়েছে যারা শুধুমাত্র টেট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, আর তার অন্য কোনো কিছু নেই। আমি তাকে বলবো, বাবা তুমি আপার প্রাইমারি টেট সোশ্যাল সায়েন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, আর কিচ্ছু দেবে না তুমি, ইহ জগতের আর কোনো পরীক্ষা দেবে না। তাহলে তোমার জন্য ধরো 7টা 8টা 9টা সাবজেক্ট, তুমি রুটিন দেখে ওই সাবজেক্ট গুলোর ক্লাসই করবে, তার বাইরে কোনো ক্লাস করতে যাবে না। এবার এরকম প্রচুর স্টুডেন্ট আছে। আবারও বলছি, এই যে প্রথম ক্যাটাগরি বললাম যে আপার প্রাইমারি টেট বাদ দিয়ে ইহ জগতের আর কোনো পরীক্ষা দেয় না, এরকম সংখ্যা হাতে গোনা কয়েকজন। কিন্তু এই সংখ্যা অনেক বেশি যারা আপার প্রাইমারি টেটও দিচ্ছে, সুযোগ পেলে প্রাইমারি টেটও দিচ্ছে, অথবা এখান থেকে বেরিয়ে আসে কালকে ডব্লিউবিসিএস বেরোলে সেও আবার ফর্ম ফিল আপ করতে যাবে, রেল বেরোলে সেও ফর্ম ফিল আপ করতে যাবে, তাহলে তার প্রিপারেশন কোথা থেকে নেবে? তোমার এখান থেকে কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি তো বললাম যে এর মধ্যে স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস থাকবে। তোমার যদি মনে হচ্ছে না আমার দরকার নেই, তুমি করবে না, তোমার কাছে অপশনাল জায়গা থাকবে। কারণ আমি আগেই বললাম যে রেকর্ড ক্লাস বা স্টাডি মেটেরিয়ালের ক্ষেত্রে এর পরে অর্থাৎ নতুন ব্যাচে কোনো শর্ত থাকছে না। অর্থাৎ তুমি যদি মনে হচ্ছে না ক্লাস করছো না, তারও লিঙ্ক তোমার কাছে আসবে, তুমি ক্লাস করবে না, তার রেকর্ডিং স্টাডি মেটেরিয়াল তোমার কাছে আসছে, তোমার দরকার নেই, ইগনোর করে যাও। তোমার দরকার তুমি সেগুলোকে দেখো, আমাকে কোনো বলার পর্যন্ত দরকার নেই, কোনো পারমিশন নেওয়ার দরকার নেই। আশা করি বোঝা গেছে। অর্থাৎ তুমি এখান থেকে সমস্ত রকমের প্রিপারেশন নিতে পারবে। কেন বলছি, কারণ এই কথাগুলো বারবার বলছি এই কারণে, একটু মনে করে দেখো, যারা এখানে কেউ আছো কিনা জানি না, কেউ এই পরীক্ষাগুলো দিয়েছো একটু ইএস নোতে জানিও, ইএমআরএস, কেভিএস, এনভিএস, DSSB এরকম টাইপের পরীক্ষা দিয়েছো, দাও, রিসেন্ট টাইমে হয়ে গেছে। ইএমআরএস, এনভিএস, কেভিএস এই পরীক্ষাগুলো খুব রিসেন্ট হয়েছে, খুব রিসেন্ট। এবার হ্যাঁ যখন বলছো, তার মানে ওখানে ম্যাথ থাকে, তো ওখানে হিন্দি গ্রামার থাকে, ইংলিশ গ্রামার থাকে, ওখানে জিকে থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স বা স্ট্র্যাটেজিকের মতো সাবজেক্ট থাকে। এক একটা পরীক্ষার এক এক রকমের কম্বিনেশন। তাহলে আমি তো বারবার বলছি যে এই জায়গাটাকে বোঝার চেষ্টা করো যে আমি তোমাকে কেন দিচ্ছি। এবার ওই যে বললাম যে তুমি একটা পরীক্ষাকে টার্গেট করেছো, ইহ জগতের আর কোনো পরীক্ষা তোমার দরকার নেই। তাহলে তুমি রুটিন থেকে ধরো, রুটিনে আমি আগেই বলে দিচ্ছি মোটামুটি 12-13টা ক্লাস থাকবে, 7 দিনে 12-13টা ক্লাস। তাহলে সেখানে ধরো তোমার 9টা সাবজেক্ট বা 8টা সাবজেক্ট রয়েছে, তুমি ওই কটা সাবজেক্ট বাদ দিয়ে বাকি ক্লাস দেখবে না, বাকি ক্লাস দেখবে না। বোঝাতে পারলাম? এবার যার যেরকম ভাবে তুমি আমার কথাগুলোকে বুঝতে পারলে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি আগামীকাল এগুলো একদম লিখিত আকারে শেয়ার করবো যে কোন কোন সাবজেক্টের মধ্যে ইনক্লুড রয়েছে, বা ক্লাসের টাইমিং কি হবে, কোর্সের ডিউরেশন কি হবে। কোর্সের ডিউরেশনের ক্ষেত্রে বলে রেখে এটা লম্বা ডিউরেশনের কোর্স থাকবে, লম্বা ডিউরেশন। লম্বা বলতে আশা করি বুঝতে পারছো, একটা লম্বা ডিউরেশনের কোর্স থাকবে। পলিটি লাগবে, সোশ্যাল স্টাডিজ হ্যাঁ লাগবে। পলিটি আমি তো একদম প্রথম দিনের সিলেবাস দেখিয়েছিলাম যে আপার প্রাইমারি টেটের মধ্যে পলিটি সাবজেক্টটা রয়েছে, এবং আমি এও বলেছিলাম যে ওই সিলেবাসের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এগুলো অফিসিয়ালি সিলেবাস মেনশন করা আছে, কিন্তু কোথাও ইকোনমিক্স এর সিলেবাস মেনশন করা নেই। কিন্তু সিটেট মূলত আমাদের ওয়েস্ট বেঙ্গল টেট খুব একটা করে না, কিন্তু সিটেট ইকোনমিক্স রিলেটেড কোশ্চেন করে। তাই এর মধ্যে ইকোনমিক্স এর সাবজেক্টও থাকবে, এর মধ্যে ইকোনমিক্স এর সাবজেক্টও থাকবে। অর্থাৎ তোমার এরকম আঙুল তুলে বলার কোনো সুযোগ থাকবে না, বরং আমি তোমাকে বলতে পারবো প্রিপারেশন হচ্ছে, ক্লাস করছো। তাহলে আমি তো বললাম যারা কেভিএস দিয়েছো, এনভিএস দিয়েছো, ইএমআরএস দিয়েছো, তারা জানো এই সিস্টেম গুলো জানো। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে তোমাদের সুবিধা হবে। আবারও বলছি, এই কোর্সের যে টোটাল এন্টায়ার যা কিছু, যে কি কি সাবজেক্ট কি কি রয়েছে, কি কি কম্বিনেশন রয়েছে, তারপরে একটা লম্বা ডিউরেশনের কোর্স, কমপ্লিট প্রিপারেশন বলতে যা যা বোঝায়, লাইভ ক্লাস, সরাসরি কমিউনিকেট করতে পারবে লাইভ ক্লাসে, এই তোমাকে মেসেজ করার দরকার পড়বে না।
কোনো পারমিশনের দরকার পড়ে তুমি মাইক খুলবে, স্যার আরেকবার রিপিট করুন, ম্যাডাম বুঝতে পারলাম না, ম্যাডাম এটা কেন হলো, স্যার এটা আরেকবার আমাকে বোঝান। তুমি সরাসরি বলতে পারবে, সরাসরি কোশ্চেন করতে পারবে, এরকম ব্যাপারটা। বা কোন একটা কোশ্চেন তুমি আটকে গেছে, তুমি সেই কোশ্চেনটা কপি করে তুমি কমেন্ট বক্সের মধ্যে পেস্ট করে দিলে, ম্যাডাম এই কোশ্চেনটা এই রয়েছে, এই 4টে অপশন, তাহলে এর মধ্যে কোনটা হবে। তোমার কাছে সমস্ত কিছু সুযোগ থাকছে লাইভ ক্লাসের মধ্যে। তার রেকর্ড, তার রিলেটেড স্টাডি মেটেরিয়াল বোথ ল্যাঙ্গুয়েজে থাকবে। এখনো পর্যন্ত দেখো যতগুলো সাবজেক্ট গেছে সব বোথ ল্যাঙ্গুয়েজে গেছে, সবকিছু ঠিক বলছি তো। এবং আনলিমিটেড মক টেস্ট সুবিধা থাকবে, আনলিমিটেড, আবারও বলছি আনলিমিটেড, আনকাউন্টেবল নাম্বার অফ মক টেস্ট থাকবে। যে যত দিনের কোর্সের ডিউরেশন থাকবে তার থেকে বেশি মক টেস্ট থাকবে, যত দিনের কোর্সের ডিউরেশন থাকবে। যেরকম বলছি ঠিক সেরকম মিলিয়ে নেবে। আমি এগুলো আগামীকাল একদম ডিটেলসে শেয়ার করে দেবো, A to Z। যে কোনো কিছু এই যে আমি এখনো বলছি না কত দিনের ক্লাস, কত দিনের কোর্স, কখন টাইম, কিচ্ছু বলছি না, শুধু বলছি ইভিনিং টাইমে হবে, লম্বা ডিউরেশনের কোর্স হবে, এই সাবজেক্টে বলে দিচ্ছি। কিন্তু আগামীকাল লিখিত আকারে তোমার সাথে শেয়ার করে দেবো, যেখানে আর তোমার কোশ্চেন করার মতো কোনো জায়গা থাকবে না। ঠিক আছে, চলো আমি এই পর্যন্ত রাখলাম। আগামীকাল দেখা হচ্ছে ঠিক সন্ধ্যে 7টা থেকে। বারবার বলছি এটা মিলাবে, যে গ্রুপে কোনো কিছু পাবে না, এই জায়গাটা গুরুত্বপূর্ণ খুব, যে গ্রুপে কিন্তু কোনো কিছু জানতে পারবে না। আশা করি এটা প্রমাণ করার দরকার নেই। এমনকি লাইভ ক্লাস সম্পর্কে এখনো যতজন স্টুডেন্ট রয়েছে তার প্রায় অর্ধেক স্টুডেন্ট নতুন ব্যাচে থাকবে, প্রায় অর্ধেক, পুরো অর্ধেক হচ্ছে না, প্রায় অর্ধেক নতুন ব্যাচে থাকবে। এই কথাটা মাথায় রেখে দিও। অর্থাৎ তুমি পেমেন্ট করলেই ভর্তি হতে পারবে এমন কিন্তু কোনো কথা নেই। তাই জন্য বলছি লাইভ ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমি তো এর আগে বহুবার বলেছি, তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে রয়েছো, টেলিগ্রামে রয়েছো, ফেসবুকে রয়েছো, একটা মেসেজ দেখাতে পারবে। এই কারণে যেহেতু লিমিটেড নাম্বার স্টুডেন্ট থাকে ব্যাচের মধ্যে, আর ওটা দেখবে লাইভ ক্লাসের মধ্যে পূর্ণ হয়ে যাচ্ছে, তাই অন্য কোথাও কোনো কিছু শেয়ার করার দরকার পড়ে না। যা কিছু লাইভ ক্লাসের মধ্যে কিন্তু সবকিছু মিটে যাবে। তাই বারবার বলবো লাইভ ক্লাস মিস করো না। আগামীকাল দেখা হচ্ছে ঠিক সন্ধ্যা 7টায়, আমি নিজে থাকবো আগামীকাল ক্লাসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সিক্রেট কোড শেয়ার করে রেখে দিয়েছো একটু ধৈর্য রাখো, আজ হয়তো সম্ভব হবে না, ইভেন হয়ও না। আগামীকাল আমি তোমাদের সাথে যথারীতি রেকর্ড ক্লাস বা তার স্টাডি ম্যাটেরিয়াল সবকিছু শেয়ার করে দেবো। এই নিয়ে বিন্দু মাত্র তোমাকে কোনো এক্সট্রা মেসেজ করার পর্যন্ত দরকার নেই, শুধু একটু ধৈর্য রাখো। বারবার বলছি ওটাই প্রথম স্টেপ। ওটাতে যদি তুমি ভুল করে যাও, ওই জায়গায় যদি তোমার মুখ থুবড়ে পড়ো, তাহলে আবার বলেছে পরের স্টেপ গুলোতে পৌঁছাতে পারবে না। তখন দোষ দিতে হবে বাবা মা আমার জন্য কিছু করেনি, বন্ধুরা আমার সাথে বিট্রে করেছে, ভগবান আমাকে আট চোখে দেখে, তাই আমার কিছু হয়নি লাইফে। এই দোষ দিয়ে নিজেকে বলতে হবে অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। আর কোনো কিছু করার থাকবে না। একদম খুব প্র্যাকটিক্যাল কথা বলা পছন্দ করি। এই বাবা বাচ্চা সোনা মানিক ধন বলে এই ওতে আমি কথা বলা পছন্দ করি না। কারণ এটা বুঝি যে, বা এটা আমি মেনে চলি, বা তোমাদেরকে এর আগে বারবার বলেছি যে কোনো কিছু সহজে হয় না, কোনো কিছু সহজ হয় না, তা ছিনে নিতে হয়। আর যখন এই কথাটা আসছে বাংলায়, এই কথার মানে খুব ভালো করে বোঝো, ছিনিয়ে নিতে হয়। তাহলে সেখানে বুঝতে পারছো একটা অ্যাগ্রেশন, অ্যাগ্রেসিভনেস, এই ব্যাপারগুলো লাগবে। এই অ্যাগ্রেশন অ্যাগ্রেসিভনেস ব্যাপারটা এরকম না যে কিছুটা রাগ করে বলে দিলাম। এর যে বিভিন্ন স্টেপ রয়েছে তার মধ্যে একটা হচ্ছে ধৈর্য। আমি এগুলো নিয়ে যদি একদম প্রথম ক্লাসে খুব ডিটেলসে কথা বলেছি, বাকি আরো অনেক কিছু ছিল, সেগুলো তোমরা আরো আমাকে পারমিশন দাওনি বলে শেয়ার করা হয়নি। নতুন ব্যাচ শুরু হলে আমি যথারীতি এগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আগামীকাল ঠিক সন্ধ্যা 7টায় দেখা হচ্ছে। আমি নিজে থাকবো আগামীকাল ক্লাসে। থ্যাংক ইউ সবাইকে। কথাগুলো কেটে কেটে যাচ্ছে, হতে পারে যে নেটওয়ার্ক ইস্যু হতে পারে, আমি বলছি না বাকিদেরও কি তাই, জানি না, হতে পারে এরকম। যাই হোক, ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আগামীকাল রাত 8টায় দেখা হবে।